সকলে হতভম্ব সাহেবের কথা শুনে। মাল নেবে, টাকাও নেবে, মানেটা কি? কথাটা কারো বিশ্বাসই হলো না। সোহেল নিজে অবাক হয়ে চেয়ে থাকে। এখনই লোকগুলো ক্ষেপে গুলি করবে না, তার কি গ্যারান্টি? এত রিস্ক নেয়ার কি দরকার ছিল? সাহেবের পরপর সিদ্ধান্তগুলো তাকে বারবার চমকে দেয়। কখনো বোঝাই যায় না ছেলেটা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। মনে হয় কবে যেন এই ছেলেটাই একদিন তার জীবনে বিশাল কোনো বিপদ ডেকে আনবে। কথা শেষ হতেই বিপক্ষ দলের লোকজন তাদের বসের ইশারায় বন্দুক তাক করল সাহেবের দিকে। কিন্তু সাহেব তার ঠোঁটের নির্লিপ্ত ভঙ্গি বজায় রাখে। ঠোঁটের কোণে সিগারেট ঝুলে আছে, ধোয়ার আড়ালে বাঁকা হাসি খেলে যাচ্ছে সেখানে। তার বাদামি চোখে এক অদ্ভুত জ্যোতি এখনও প্রকাশিত হচ্ছে। নিজের মাথাটা ঘুরিয়ে ঘাড় মটমট করে ফোটালো। তারপর হঠাৎ করেই বিপক্ষ বসের সামনে গিয়ে দুই হাত উঁচু করে হেসে উঠল আর ব্যঙ্গ করে বলল, উফস, আমি তো ভয় পেয়ে গেলাম। বিপক্ষ বস ঠান্ডা স্বরে বলল, তুমি জোয়ান তাগড়া ছেলে, তাই ধরাকে সারা মনে করছো। ভুল করো না সাহেব, পস্তাতে হবে। সাহেব সিগারেট বাম হাতে নিল, এরপর হেসে ঘাড় চুলকে জবাব দিল, আসলে আঙ্কেল, আমার সাহসটা বরাবরই বেশি, না হলে এই লাইনে টিকে থাকতাম কিভাবে? বস চোখ কুঁচকে বলল, আমার এক ইশারায় তোকে শেষ করে দেয়া যাবে, তাই ভালোই ভালোই বলছি, ডিল মেনে নে। কিন্তু এই হুমকি সাহেবের কাছে মজার নাটক ছাড়া আর কিছু নয়। হঠাৎ হু হু করে গা দুলিয়ে হেসে উঠল সে। বিপক্ষ বসের দিকে চোখ মেরে আঙুলে এক চুটকি মারল। এক মুহূর্তে চমক। বিপক্ষ বসের নিজের লোকজন সাহেবের দিকে থেকে ঘুরে গিয়ে রিভলভার তাক করল তাদের বসের দিকেই। বস আঁতকে উঠল, চোখ কপালে উঠে গেছে তার। এত বড় ঠকবাসেরা অবাক স্বরে বলল, তোরা এটা কি করলি? আমার নুন খেয়ে এত বড় বিশ্বাসঘাতকতা? রিভলভার ধরা লোকদের একজন ঠান্ডা স্বরে বলল, বস, আমরা শুধু টাকা চিনি, যে বেশি টাকা দেবে আমরা তার হয়ে কাজ করব। সাহেব এবার অট্টহাসি দিয়ে উঠল। তার ইশারায় মুহূর্তে পরপর 3টি গুলি চলল। টানা 3টে তোপে 3টি দেহ মাটিতে লুটিয়ে পড়ল। মাথা ফুটো হয়ে গেছে তাদের। সোহেল এতটুকু অবাক হলো না। সে জানে সাহেব মাঝে মাঝে এমন কাণ্ড ঘটায়, বরং খুশি হয়ে সাহেবের কাঁধে হাত রাখল। টাকা আর মাল দুটোই তাদের হাতে এলো, আর এটা লাভ বই লস হলো না। সাহেব না থাকলে তাদের আন্ডারগ্রাউন্ড শক্তিশালী হতোই না, এই ভেবে মনে মনে গর্ব করল সোহেল। 7-8 জন লোক দাঁড়িয়েছিল পাশে রিভলভার নিয়ে। তারা সাহেবের কাছে টাকার জন্য রাজি হয়েছে। টাকা ছাড়া আর কিছু চেনে না এরা। এদের শুধু গায়ের জোরই আছে, নেই কোনো বুদ্ধি। কাজ শেষ করে এবার তাদের একজন সবার হয়ে টাকার কথা বলতে চায়। খানিক পর একজন একটু ইতস্তত করে বলল, ভাই, কাজ শেষ, টাকাটা যদি। সাহেব সাথে সাথে তাকালো ছেলেটার দিকে। মুখে তখনও বাঁকা হাসি লেগেছিল। বলল, টাকা খুব ভালো করে বুঝিয়ে দেব, ওয়েট। আগে তোদের রিভলভারগুলো দে, ওগুলো ফুল লোডেড করা দরকার। কে জানতো এই স্বাভাবিক কথার আড়ালে মারাত্মক ফাঁদ লুকিয়ে আছে। কৌশলে সবার কাছ থেকে রিভলভার সংগ্রহ করলো সে। তারপর ব্যাগে ভরে ফেলল। শুধু 2টি রিভলভার নিজের কাছে রেখে দিল। লোকেরা বুঝতে পারছে না সাহেব কি করতে চাইছে, এসবের কি মানে। এবার লোকেরা হতভম্ব হয়ে বলে, কি ভাই, বন্দুকগুলো ব্যাগে নিচ্ছেন কেন? সাহেব ব্যাগের চেন টেনে আটকাতে আটকাতে হেসে বলল, তোদের মরার এত তাড়া কেন বলতো? এবার গর্জে উঠল সাহেবের 2টো রিভলভার। 2 হাত দিয়ে মুহূর্তে বাকি সবাইকে কপাল বরাবর গুলি করে মাটিতে ফেলে দিল সাহেব। কেউ কোনো প্রতিক্রিয়া করার সময়ই পেল না। সাহেবের এমন চুটকি মেরে মানুষ মারা ডাল ভাত যেন। সাহেবের দলের লোকেরা এই সম্পর্কে জানে, তবুও তাদের মনেও ভয় সৃষ্টি হলো। তারা অবাক হয় মাঝে মাঝে, যে সাহেবের মুখটা দেখে কেউ বলবে না সে অগণিত খুন করেছে। এদিকে সোহেল বিস্মিত কণ্ঠে চিৎকার করে উঠল, ওদের মারলি কেন সাহেব? ওরা তো আমাদের হয়ে কাজ করত। সাহেব ঠান্ডা স্বরে জবাব দিল, ওরা আমাদের হয়ে নয়, টাকার হয়ে কাজ করতো ফাদার। তোমার কানে এলো না কি বললো ওরা? আর আমি এদের ভালো করে চিনি।
এরা টাকা চেনে, বিশ্বস্ততা নয়। আজ আমার হয়ে কাজ করলো টাকার জন্য, আবার অন্য কেউ টাকা দিলে আমার বিপক্ষে হয়ে কাজ করতে দুবার ভাববে না এরা, তাই মেরে দিলাম। সোহেল কিছু বলতো না, কেবল মাথা নাড়ল। কথাটা ভুল নয়, আসলেই সত্য। এদের বিশ্বস্ততা খুবই কম, তাও আবার বিপরীত পক্ষের তো নয়ই। ওই সময় গুলিবিদ্ধ এক লোক মাটিতে ছটফট করছিল, এখনও পুরোপুরি মরেনি সে। সাহেব অবহেলায় লোকটার দিকে তাকিয়ে বিরক্তিকর মুখ নিয়ে পা দিয়ে তার গলা চেপে ধরল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নাম রোজ। যে মানুষটা এক মুহূর্ত আগে হিংস্র শিকারীর মতো হত্যা করলো, সেই মানুষই হঠাৎ বদলে গেল। ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠল। ফোন কানে নিয়েই বলল, ইয়াদ আগি কিয়া সুইটহার্ট। ওপাশ থেকে দিশার কণ্ঠ ভেসে আসে। কোথাও চক্কর চলছে নাকি? দুদিন ধরে ফোন দিচ্ছেন না, এমনিতে তো জ্বালিয়ে মারেন। সাহেব মুচকে হেসে উত্তর দিল, চক্কর তো মেরা সির্ফ তুমহারা সাথ চাল রাহা হে বেবি গার্ল। দিশা হেসে উঠল, আরে ইয়ার কুছ ভি। দিশা আবার সিরিয়াস ভঙ্গিতে বলে, আচ্ছা, যার জন্য ফোন করা, আপনার সাথে দেখা করতে চাই, কখন সময় হবে? সাহেব ভুরু কুচকালো। হুট করে করা মেয়েটার ভালো ব্যবহার হজম হচ্ছে না। তবুও স্বভাবসুলভভাবে বলল, তোমার জন্য আমি 24 আওয়ার 7 ডে ফ্রি। বলো কখন দেখা করতে চাও, আমি টেক্সট করে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। এই বলে ফোন কেটে নিল। সাহেবও নির্লিপ্তভাবে ফোনটা রেখে দিল। ততক্ষণে পায়ের চাপে লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সোহেল মনোযোগ দিয়ে এতক্ষণ সাহেবের কথোপকথন শুনছিল। এবার ঠোঁট বাঁকে জিজ্ঞেস করল, কে ছিল? গার্লফ্রেন্ড নাকি? তোমার তো উন্নতি হলো কবে থেকে? সাহেব হেসে উত্তর দিল, গার্লফ্রেন্ড না, বউ বানাবো। ওই গার্লফ্রেন্ড জিনিসে আমার পোষাবে না। তারপর সাহেব আরও একটা সিগারেট ধরালো। পাশের টেবিল থেকে সাহেব ব্যাগটা হাতে তুলে নিল। দলের ছেলেদের দিকে তাকে নির্দেশ দিল, জায়গাটা পরিষ্কার করে দে, যেন প্রমাণ না থাকে। সাহেব আর সোহেল হাঁটতে হাঁটতে গাড়ির দিকে এগিয়ে গেল। ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ধরতেই সোহেল মুচকি হেসে বলল, তা বৌমার সাথে পরিচয় কবে করাবি? সাহেব চোরা দৃষ্টিতে তাকালো সোহেলের দিকে। ঠোঁটে বাঁকা হাসি দিয়ে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বলল, বৌমাকে দেখলে তো তোমার পিলে চমকে যাবে ম্যান। সোহেল থমকে গিয়ে তাকালো তার পালিত ছেলের দিকে। কিছুক্ষণ ভাবলো, তারপর মনে হলো সাহেবের মজা করার অভ্যাস পুরনো, হয়তো মজাই করছে, আর কিছু জিজ্ঞাসা করলো না। সোহেলের দলের ছেলেরা তাদের পিছু গেল না। তারা থেকে গেল অন্ধকার রাতের পথে, যেখানে রক্তের দাগ মুছে ফেলতে হবে, এটাই তাদের নির্দেশ। সকালের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। রুহি খুব সকালে স্কুলে চলে গিয়েছিল। তাদের সবসময়ের মতো আজও টানা 2টা পর্যন্ত ক্লাস। সকালবেলা ঘন্টা বাজতেই টানা 3টে ক্লাস শেষ করে যখন 12টার সময় টিফিন ব্রেকে নামলো, চারপাশটা হুলস্থুলে ভরে উঠল। ছেলেমেয়েরা দল বেঁধে হইচই করছে। কেউ আনা খাবারের প্যাকেট খুলছে, কেউ টিফিন শেয়ার করছে, কেউ আবার গল্পে মেতে উঠেছে। রুহিরা 4 বান্ধবী, রুহি, মিলি, নিশি আর মিতু সবচেয়ে ঘনিষ্ঠ। তারা সবসময় একসাথে থাকে। ক্লাস 6 থেকে ওদের বন্ধুত্ব শুরু হয়েছিল, আর আজও ঠিক তেমনই অটুট। বন্ধুদের মধ্যে নিশি সবচেয়ে বুঝদার। রুহি সরল হলেও দুষ্টুমিতে ওস্তাদ, আর মিলিও নিশির মতোই বুঝদার, তবে একটু বেশি লম্বা। কিন্তু কয়েকদিন হলো একটা অদ্ভুত শূন্যতা টের পাচ্ছে তারা, কারণ মিতু আর স্কুলে আসে না। 3 দিন হলো মিতুর খোঁজ নেই, স্কুলে আসে না। তাই রুহি আর মিলি চিন্তিত ছিল একটু। টিফিনের আড্ডায় হঠাৎ রুহি খেতে খেতে বলল, এই মিতু আসে না কেন রে? ওকে অসুস্থ নাকি? কতদিন হলো দেখি না ওকে। নিশি মুখে একটু গম্ভীর ভঙ্গি এনে বলল, না রে, অসুস্থ না, ওর বিয়ে হয়ে গেছে। বাক্যটা শুনে রুহি আর মিলে একসাথে আটকে উঠল। দুজনের চোখ বিস্ফোরিত হয়ে উঠল। এত বড় কথা তারা কেউ জানে না, কিভাবে কি হলো? রুহি হতভম্ব হয়ে বলল, কি বলিস? বিয়ে হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি? এটা তো বাল্যবিবাহ। মিলিও অবাক হয়ে বলল, আমরা কেউ জানতামই না এত বড় কথা। তাছাড়া ওর সৎমা এমনিতেই ওকে রাখতে চাইতো না, হয়তো সেজন্যই তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিয়েছে।
রুহির চোখ দুটো কেমন ঝাপসা হয়ে এলো। মন খারাপ করে সে বলল, তাই বলে এভাবে একটা ছোট মেয়েকে বিয়ে দিয়ে দেয়া যায়? তারা তো ঠিক করেনি এটা। নিশি একটা দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠ ছিল হালকা ক্ষোভ আর অসহায়তা। বাংলাদেশে আবার বিয়ের বয়স মানে নাকি? অর্ধেকেরও বেশি মেয়েদের এমন করে কিশোর বয়সেই বিয়ে দিয়ে দেয়া হয়। মিলি ফিসফিস করে বলল, তাহলে মিতু আর কখন স্কুলে আসবে না বুঝি? নিশি খেতে খেতে মাথা নাড়ল ধীরে। মনে হয় না। রুহির সরল চোখগুলো হঠাৎ কুঁচকে গেল। সে প্রায় চেঁচিয়ে বলল, মানে পড়াশোনা করতে দেবে না ওকে? জীবনটাই তাহলে শেষ করে দিল ওর এভাবে? মিলি আর নিশি মুখ চাওয়াচুই করল। তারপর রুহিকে শান্ত করতে হঠাৎ দুজন হেসে উঠল। নিশি মজা করে রুহির গোল গোল গাল টিপে বলল, আরে বোকা, যখন বিয়ে হয়ে গেছে তখন পড়াশুনো তো শেষই, এখন আমাদের মিতু জামাই শখ খাবে। মিলি মুখ টিপে হেসে বলল, হ্যাঁ রে, এখন থেকে তো মিতুর জামাই ওকে আদর করবে। রুহি বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো, তারপর একদম সিরিয়াস গলায় বলল, দাঁড়া দাঁড়া, মিতুর জামাই মিতুকে আদর করবে? তোকে তো আদর করবে না। তুই এভাবে হেসে মরছিস কেন? মিলি হেসে কুকড়ে গেল। নিশে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, রুহি, তুই জানিস নাকি আদর টাদর সম্পর্কে? রুহির চোখ পাকিয়ে গম্ভীর ভঙ্গি করে বলল, আবার বলিস কি? আমি তো জানি সব জামাই তার বউকে আদর করে। মিলি মুচকি হেসে একটু খোঁচা মেরে বলল, তুই সত্যি জানিস নাকি এসব? রুহির মুখ তখন হালকা লালচে হয়ে গেছে। চোখ নামিয়ে এনে একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ হ্যাঁ, কি মনে করিস তোরা আমাকে? ওই তো 2-4টে চুমু খায়, এর বেশি আর কি, হি হি হি। মিলি আর নিশি রুহির কথা শুনে একসাথে হো হো করে হেসে উঠল। তার আগেই জানতো রুহি এইরকমই সরল মন্তব্য করবে। নিশি বিরক্ত ভান করে মাথায় হাত দিয়ে বলল, উফ, তুই যে কত জানিস জানা আছে। চুপ কর এখন, নে এখন খাবি চুপচাপ। রুহি রাগী ভঙ্গি করে ঠোঁট ফুলিয়ে বলল, কেন? আমি কি ভুল বলেছি? আরও কিছু থাকলে বল না তাহলে। আরও কিছুকে আছে নাকি? মিলি একটু দুষ্টুমি ভরা হাসি দিল। এরপর খেতে খেতে জবাব দিল, রুহি, তুই বিয়ে করলে সব বুঝে যাবি। আপাতত আমাদের থেকে কিছু জানতে চাস না, কিছু না জানা থাকাই ভালো। রুহি মুখটা ফুলিয়ে বাচ্চার মতো করে চুপ করে বসে গেল। খাবারের ডিব্বাটা টেনে নিয়ে মনোযোগ দিল খাওয়ায়। মনে মনে ভাবল, এরা তো কিছুই বলতে চায় না। আচ্ছা, বিয়ের পরেই নাকি সব জানা যায়, তাহলে দেখা যাক। একদিন না একদিন আমারও সব জানা হয়ে যাবে, লাগবে না এদের থেকে জানা। টিফিনের মাঠে তখনও হাসি ঠাট্টা চলছিল, কিন্তু রুহির চোখে ভেসে উঠেছিল মিতুর নিষ্পাপ মুখ। বন্ধুর হঠাৎ থেমে যাওয়া জীবনের কথা ভেবে তার বুকের ভেতর কেমন যেন ব্যথা অনুভব হচ্ছিল। এরকমটা না হলেও পারত, তবে একটা বিষয় নিয়ে তার অবচেতন নাজুক মন ভাবল, যে স্বামীরা হয়তো বিয়ে হলে বউকে পড়াতে দেয় না, এমনই তো দেখেছে চারপাশে কত শত মেয়ে অকালে ঝরে যায়। রুহিদের স্কুলে আজ এক ব্যতিক্রমী দিন। টিফিনের পর আর একটা ক্লাস করে ছুটি হয়েছে, কারণ প্রধান শিক্ষক হঠাৎই ছুটি ঘোষণা করে দিয়েছেন। রুহির মনে হলো এ যেন এক অপ্রত্যাশিত আনন্দ। শুধু রুহি কেন, রুহির বয়সী সকলেই একটি অপ্রত্যাশিত আনন্দ, হঠাৎ স্কুল ছুটি দেয়া। ছুটি হওয়ার পর ব্যাগট্যাগ গুছিয়ে বের হয়ে গিয়েছে সবাই। মিলি আর রুহির বাসা একই এলাকায়, তাই তারা একসাথেই যায়। নিশির বাসা তাদের উল্টো দিক। নিশিকে বিদায় জানিয়ে মিলির সাথে রুহি বের হয়ে আসে। মিলির সঙ্গে হাঁটাহাঁটি, পাশাপাশি হাঁটতে হাঁটতে স্কুল গেট পেরিয়ে যখন রাস্তায় নামলো, তখন দুপুরের রোদটা একটু নরম হয়ে এসেছে। বাতাসে ভেসে আসছে হালকা ধুলো, গাড়ির হর্ন আর স্কুল ছুটির কোলাহল। হাঁটতে হাঁটতে মিলি হঠাৎ বলে উঠল, এই শোন, আমার একবার বাসায় যাওয়ার পথে জিম সেন্টারে যেতে হবে। রুহি অবাক চোখে তাকালো, ভুরু কুঁচকে প্রশ্ন করল, তুই আবার কবে থেকে জিম করিস রে? মিলি হেসে মাথা নেড়ে বলল, আরে না রে, আমি জিম করি না। আসলে ভাইয়ের কাছে বাসার চাবিটা আছে, বাবা মা বাড়িতে নেই জানিসই, তাই ওর কাছ থেকে চাবিটা নিতে হবে। ভাইয়া এখন জিম সেন্টারে আছে। রুহি বোজদারের মতো গম্ভীর মুখে মাথা ঝাঁকে বলল, তাই তো, তাহলে আমিও তোর সাথে যাই। মিলি হেসে চোখ কুঁচকে তাকালো, তুইও যাবি? রুহি ঠোঁট বাঁকিয়ে মিষ্টি ভঙ্গিতে বলল,
দেরি হলে তোর সাথেই যাব, নইলে যদি রাস্তায় কুকুরগুলো একা আমায় খেয়ে ফেলে, শিওর খেয়ে নেবে। তখন কিন্তু দোষ তোরই। এই বলে সে এমনভাবে মুখ ফুলিয়ে দাঁড়ালো যে মিলির হেসে ফেলার উপক্রম হলো। দুজনের হাসি মিশে গেল দুপুরের গরম বাতাসে। এরপর দুজনেই জিম সেন্টারে চলে গেল। জিমে ঢুকে রুহির চোখ থমকে গেল। বিশাল হল ঘরের চারপাশে সারি সারি যন্ত্রপাতি সাজানো। কেউ দৌড়াচ্ছে ট্রেডমিলে, কেউ বা ভারোত্তোলন করছে, আরও নানা নাম না জানা যন্ত্রপাতি ব্যবহার করছে। এছাড়া ছেলেদের খোলামেলা পোশাক, কানে হেডফোন, ঘামে চকচক করা শরীর, এসব রুহি আগে কখনো কাছ থেকে দেখেনি। এসব তার কাছে নতুন। আভিজাত্য পরিবারের ছেলে মেয়েরা, এদের পোশাকের সাথে অন্যদের মিল থাকবেই না স্বাভাবিক। এদিকে রুহির চোখ রসগোল্লার মতো বড় হয়ে উঠল। মিলি ব্যস্ত কণ্ঠে বলল, তুই এখানে দাঁড়া, আমি যাই ভাইয়ার কাছ থেকে চাবি নিয়ে আসি, এই যাব আর আসবো। রুহি মাথা নেড়ে রাজি হলো। ভদ্রমের মতো দেয়ালের পাশে দাঁড়িয়ে চারপাশে তাকাতে লাগলো। কিন্তু চোখ যতই সামলাতে চায়, ভেতরে ভেতরে অদ্ভুত এক কৌতূহল কাজ করছে। রুহি এখন চারদিক অবলোকন করছে কৌতূহলে। জিমের ভেতরকার শীতল এসি আর বাইরের গরম রোদে ঘামে ভেজা শরীর দুটো একসাথে মিশিয়ে অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। মিলি চাবি আনতে ভেতরে ঢুকে পড়েছে, আর রুহি দাঁড়িয়ে আছে এক কোণে। প্রথমবার জিমে এসে তার চোখে সবকিছু নতুন আর অচেনা। ঘামে ভেজা ছেলে মেয়েদের শরীর, তাদের নিখুঁত ভঙ্গি, সবকিছু দেখে তার মনে হচ্ছিল সে অন্য এক জগতে এসে পড়েছে। হঠাৎ পরিচিত এক কণ্ঠ পেছন থেকে ভেসে এলো, রুহি। চমকে উঠল রুহি। ঘাড় ঘুরিয়ে তাকাতে চোখ কপালে উঠে গেল। ঋতিব স্যার, সে এখানে কেন? কিন্তু এই ঋতিব আজ একেবারে অন্য রূপে। গায়ে শুধু একটি সাদা গেঞ্জি আর কালো ট্র্যাক প্যান্ট। ঘামে ভিজে গেঞ্জির কাপড় শরীরের সাথে লেপ্টে আছে। বলিষ্ঠ বুকের ওঠানামা স্পষ্ট দেখা যাচ্ছে। কপালের সামনের চুল ঘামে ভিজে কপালের গালিচা বেয়ে নেমে এসেছে। এ দৃশ্য দেখে রুহির গাল লাল লাল হয়ে উঠল। বুকের ভেতর ধকধক শব্দ যেন আর জোরে শোনা যাচ্ছে। লজ্জায় চোখ নামিয়ে ফেলতে চাইল, কিন্তু চোখের পাতা যেন বারবার উকি দিয়ে দেখছে। হঠাৎ নিজের কাণ্ডজ্ঞান ফিরে পেল রুহি। দুই হাত দিয়ে চোখ ঢেকে ফিসফিস করে বলল, সি রুহি সি, এসব কি দেখছিলি তুই? একেবারে লুচুমে হয়ে গেছিস। মুহূর্তেই মুখ গরম হয়ে উঠল। মনে হলো জিমের ভেতরটা যেন আগুনে ভরে গেছে। তার গরম লাগছিল। ঋতিব এগিয়ে এসে বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি এখানে? কথাটা শুনে রুহি আরও কেমন যেন হয়ে গেল। গলায় আটকে গেল শব্দ। মনে হলো পৃথিবীটা যদি একটু থেমে যেত এই মুহূর্তে। শুধু শোনা যেত বুকের ভেতরের অস্থির শব্দ আর বাইরে থেকে আসা এক অদ্ভুত কাঁপা কাঁপা অনুভূতি। ঋতিব ভুরু কুঁচকে সন্দেহের সাথে বলল, তুই এই সময় এখানে কেন? স্কুল ব্লাঙ্ক দিয়েছ? রুহি চমকে তাকালো। ঋতিব এখনো দাঁড়িয়ে আছে তার সামনে। সেই সাদা গেঞ্জি ভিজে শরীরের সাথে আরও লেপ্টে গেছে। ঋতিভের এইমাত্র গলায় ঝোলানো টাওয়াল থেকে এখনো ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। ভেজা ছিল টাওয়ালটা। রুহি আমতা আমতা করে বলল, না স্যার, আসলে আমি এসেছিলাম আমার বান্ধবী মিলির সাথে। আজ স্কুল আগে থেকেই ছুটি দিয়েছে। মিলির ভাই এখানে জিম করে, ওর কাছ থেকে বাসার চাবি আনতে এসেছে। ঋতিবের কুচকানো ভুরু এবার শিথিল হলো। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে সে শুধু বলল, ও ওকে। রুহি কিছুটা স্বস্তি পেয়ে এবার কৌতূহলের স্বরে বলল, স্যার, আপনি কি প্রতিদিন জিম করেন এখানে? ঋতিব টাওয়াল দিয়ে ঘাম মুছতে মুছতে উত্তর দিল, হ্যাঁ, চেষ্টা করি নিয়মিত থাকতে, তবে মাঝে মাঝে বাদ যায়। রুহির চোখে বিস্ময়। মনে মনে ভাবল, বাহ, স্যারের কি বডি শডি, একদম হিরো। ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। তারপর হঠাৎ মনের কথা মুখে বেরিয়ে এলো, স্যার একটা কথা বলি? ঋতিব নির্লিপ্ত ভঙ্গিতে মাথা ঘুরিয়ে বলল, বলেই তো যাচ্ছ। রুহি ঠোঁট কামড়ে হেসে ফিসফিস করে বলল, আপনার ভবিষ্যৎ বউ তো আপনার এই দানব বডি শডির নিচে চাপা পড়ে চ্যাপটা হয়ে যাবে। বলেই খিলখিল করে হেসে উঠল সে। হাসিটা এতই স্বতঃস্ফূর্ত, এতটাই উজ্জ্বল ছিল যে ঋতিব রাগ করতে পারল না, বরং কেমন অচেনা এক ভালো লাগা খেলে গেল তার মনে। তবে তা লুকিয়ে সে হালকা বিরক্ত সুরে বলল, তুমি শোধরাবে না, তাই না?
রুহি দুষ্টু ভঙ্গিতে কাঁধ উঁচু করে বলল, জিন্দিগিতে নেহি। ঋতিব তাওয়াল আবার গলায় ঝুলিয়ে এক চিলতে হাসি দিল। তারপর দৃঢ় ভঙ্গিতে বলল, তোমার আমার বউ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আমি যাকে বিয়ে করব তার আমার ভর নেওয়ার মতো শক্তি অবশ্যই থাকবে। রুহি কিছু বলতে গেল, কিন্তু তার আগে মিলি চলে এলো। চাবি হাতে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তুই এখানে এলি কখন? আমি তো এদিক ওদিক খুঁজেই চলেছি। কথা বলতে বলতে মিলির দৃষ্টি গিয়ে পড়ল ঋতিভের ওপর। মুহূর্তে ওর চোখ আটকে গেল বলিষ্ঠ, ঘামে ভেজা শরীর, ফর্সা চামড়ায় ঝকঝকে লাবণ্যতে মিলির চোখে ঋতিব একেবারে সিনেমার নায়ক। মিলির চোখ সরছিল না। ততক্ষণে ঋতিব সরে গিয়েছে। রুহি মিলির দৃষ্টি অনুসরণ করে এক ঝটকা ধাক্কা দিল তাকে। কি হয়েছে? এই বলে চমকে উঠল মিলি। রুহির চোখ শুরু করে বলল, ওদিকে কি দেখছিলি এভাবে? মিলি লাজুক ভঙ্গিতে হেসে বলল, না মানে ওই হটি ছেলেটা কে রে? তুই চিনিস নাকি? তোর সাথে যে কথা বলল। রুহি তবদা খেয়ে অস্ফুটে বলল, কিসব বলছিস? মিলি নিজের চুল কানে গুজে নিয়ে মুচকি হেসে বলল, আমি তো ভেবেই ফেলেছি ওনাকে তোর দুলাভাই বানাবো। মুহূর্তে রুহির ভেতরটা জ্বলে উঠল। কোনো কথা না বলে সজোরে এক লাথি দিল মিলিকে। মিলি ব্যথায় কুকিয়ে নিচে পড়ে গেল। রুহি দাঁতে দাঁত চেপে বলল, খবরদার ওনার দিকে নজর দিবি না। দিনে 10টা করে দুলাভাই বানিয়েও স্বাদ মেটে না তোর। তাছাড়া উনি আমার স্যার। মিলি কাতস্বরে বলল, তো আমাকে ম্যাডাম বানিয়ে নে না। এ শুনে রুহির রাগে মুখ লাল হয়ে গেল। কিছু না বলে হনহন করে জিম সেন্টার থেকে বেরিয়ে গেল সে। মিলি পিছু পিছু দৌড়ে এসে বলল, আরে রুহি দাঁড়া না। আই এম সরি, মজা করছিলাম। তুই এত রাখছিস কেন? রুহি দাঁড়িয়ে গেল। মুখটা এখনো লালছে, রাগে টকবক করছে। মিলি ভুরু কুচকে বলল, কি ব্যাপার? তুই এত জ্বলছিস কেন? নাকি তুই পছন্দ করিস তোর স্যারকে? রুহির বুকের ভেতর হঠাৎই ধূপধাপ শব্দ বাজল। সে থতমত খেয়ে গেল। মুখ থেকে কোনো শব্দ বের হলো না, শুধু আমতা আমতা করে। তারপর বলল, কি আজে বাজে কথা বলছিস? উনি আমার স্যার, জানিস না? স্যার মানে পিতার সমতুল্য। মিলি বাঁকা হেসে কটাক্ষ করল, তাহলে আমাকে মাথা বানিয়ে নে। রোহিত চোখ গরম করে তাকাতেই মিলি হাত তুলে আত্মসমর্পণ করল। আচ্ছা আচ্ছা, রাগিস না, মজা করছিলাম। তবে তোর ব্যাপারটা কিন্তু একদম ক্লিয়ার হলো না। রুহি এবার কোনো উত্তর দিল না। নীরবে হাঁটতে শুরু করলো বাড়ির পথে। মিলি তার পাশে হাঁটছিল, কিন্তু রুহির মন তখন অন্য কোথাও। মিলির শেষ কথাটা কেমন গেঁথে রইল মনের ভিতরে। সে কি সত্যি পছন্দ করে তার স্যারকে? এসব কি ভাবছে সে? হতেই পারে না। রুহি বাসায় গিয়ে চুপচাপ গোসল করে নেয়। এরপর নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। মিলির কথা বারবার কানে বাজছে, তুই কি পছন্দ করিস তোর স্যারকে? কথাটা আগুনের মতো জ্বালিয়ে দিচ্ছে বুকের ভেতরটায়। রুহি মাথা ঝাঁকিয়ে বলল, নিজের মনে না, এটা অসম্ভব। উনি তো আমার স্যার, আমি কেন এসব ভাববো? আমি একেবারে লুচু হয়ে যাচ্ছি। সব মিলির সাথে থাকার দোষ। কথাগুলো বললেও মনটা তেমন মানল না। মনে পড়ছে সেই জিমের দৃশ্য, ঋতিভের ঘামে ভেজা চেহারা, কপাল বেয়ে নামা জলবিন্দু, আর তার নির্লিপ্ত এবং গম্ভীর মেনলি ভঙ্গি। রুহির বুকের ভেতর এক অজানা এক কাঁপুনি বয়ে গেল। তবুও নাজুক মন নিজেই নিজেকে বোঝাতে চাইছে এটা শুধু সামান্য এক কাকতালীয় মুহূর্ত। কিন্তু বুকের ভেতর কোথাও অন্যরকম একটা সুর বাজতে শুরু করেছে অজান্তে। সময়টা ছিল শান্ত বিকেল। চারদিক নিস্তব্ধ, বাতাসও ধীর লয়ে বইছে। ঋতিভ আজ বাসাতে আছে। আজ কোনো টিউশন নেই, কারণ গত শুক্রবারই পড়িয়ে দিয়েছে আজকে টিউশনের পাঠ। সে টেবিলের উপর ঝুঁকে বেশ কিছুক্ষণ যাবত পড়াশোনা করছিল। পড়তে পড়তে একটু ব্রেক নিয়ে কফি খাওয়ার সময় হঠাৎ কি এক অদ্ভুত কথা ভাবল। কারণ অনেকক্ষণ যাবত একজোড়া ডাগর ডাগর ঘন পাপড়ি বিশিষ্ট আঁখিদয় বারবার ভেসে উঠছিল তার মস্তিষ্কে। মন চাইল আজ ছবি আঁকবে সে। মনের ভেতরের ইচ্ছে, যেটা এতদিন নিজের কাছে প্রকাশ করতে পারেনি, সেটাই তুলির আঁচড়ে মেলে ধরবে কাগজে। কথাগুলো ভাবতে দেরি, কিন্তু পেন্সিল রাবার হাতে নিতে দেরি হলো না। সামনে সাদা স্কেচ প্যাড, আর সে বসলো একটা চেয়ারে। আঁকা শুরু হলো সহজেই।
চোখের রেখা টানতে তার খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ এই চোখ তার খুব চেনা। ঋতিভ মোটামুটি সব কাজই পারফেক্ট বলা যায়। তাই ছবিটাও আস্তে আস্তে নিখুঁত রূপ ধারণ করতে লাগলো। আঁকার ফাঁকে ফাঁকে চোখ বন্ধ করে কল্পনা করছিল ষোড়শী রমণীর এক ঝলক মুখাবয়ব, অদ্ভুত মায়া মিশে থাকা দুটি চোখ, যার দিকে তাকালে সময় আর হৃদয়ে থমকে যায় মুহূর্তেই। কাগজের ওপর দাগ কাটতে কাটতে নিচে ঠোঁট কামড়ে কয়েক মুহূর্তে সে সম্পূর্ণ করলো আখিদয়ের রূপ। অবশেষে আঁকার কাগজটা শেষ করলো। এখন তার সামনে একজোড়া চোখ রয়েছে। আখিদয় যেন নীরবে তাকিয়ে আছে তার দিকে। ঋতিবের বুক থেকে হালকা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ছবিটির দিকে তাকিয়ে তার ঠোঁটে অজান্তি ফুটে উঠল এক চিলতে হাসি, কিন্তু সে হাসির আড়ালে ছিল বিস্ময়। ভাবল এই ষোড়শী রমণীর চোখ জোড়ায় এত শক্তি যে ঋতিব নামক গম্ভীর এবং বলিষ্ঠ পুরুষকে মুহূর্তে ঘায়েল করার ক্ষমতা রাখে। হঠাৎ অস্থির অস্থির লাগছিল তার। কেনই বা তাকে এভাবে অস্থির করে তুলেছে? গম্ভীর নাকুঁচু স্বভাবের ঋতিব কোনোদিন কল্পনা করেনি এমন অবুঝ শিহরণে আটকা পড়বে। অথচ এখন সে বুঝতে পারছে সবই সদ্য জাগ্রত অনুভূতির জাদু। এক অদৃশ্য কামাল তাকে টেনে নিয়ে যাচ্ছে এমন এক পথে যেখান থেকে ফেরা আর সহজ নয়। অবশ্য অনুভূতি নিয়ে নিশ্চিত হলে ঋতিব ফিরবেও না আর। এত ভাবনার মাঝে আঁকা শেষ করে ঋতিব ছবিটার বইয়ের পাতার ভেতর খুঁজে রাখল। কাগজের ভাঁজি সে লুকিয়ে রাখল নিজের ভেতরের এক অচেনা রহস্য, যা সম্পর্কে সে এখন অবগত নয়। তা কেবল অঙ্কনের অরণ্যের ভেতর চাপা পড়ে রইল। তারপর ধীরে ধীরে চেয়ার টেনে টেবিলের সামনে বসে পড়ল। টেবিলের চারপাশে বইয়ের স্তূপ, মোটা খাতার ভেতর ছড়ানো হাতের রেখা, আর নীরবতার ভেতর ঘনিয়ে আসা অদৃশ্য চাপ। বিসিএস নিয়ে তার ভিতর হাজারটা দুশ্চিন্তা, স্বপ্ন আর ভয় একসাথে বাঁধা রয়েছে। ঋতিভের চোখ ছিল বইয়ের দিকে, অথচ মন কোথাও আটকে ছিল অন্য কোনো অদৃশ্য রেখায়। তবে এবার পুরোদমে পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ যেতেই দরজায় টোকা পড়ল। টোকাটা হালকা থাকলেও ঘরের নীরবতা ভেঙে দিল এক ঝটকায়। চেনা কণ্ঠে কেউ বলল, ঋতিব, আসবো? ঋতিব চোখ না তুলে কণ্ঠ শুনে বুঝে ফেলে প্রাপ্তি এসেছে। তাই বই থেকে মাথা না তুলে বলল, আয়। শোনামাত্র দরজা খুলে ভেতরে প্রবেশ করলো প্রাপ্তি। চটপট পায়ে এসে সোজা বিছানায় বসে পড়ল সেই আগের জায়গাটায়, যেখানে ঋতিভের পড়ার টেবিলটা পাশাপাশি রয়েছে। ঋতিব একবার ভুরু কুঁচকে তাকালো তার দিকে। চোখে হালকা ক্লান্তি, মুখে চাপা ক্লান্তি দেখা যাচ্ছে তার। ঋতিব বলল, কিরে, দৌড়ে এসেছিস নাকি? প্রাপ্তি কিছু না বলে ঋতিবকে একটা কার্ড ধরিয়ে দিল আর বলল, এই নে। ঋতিব হঠাৎ পাওয়া কার্ডটা হাতে নিতেই এক মুহূর্ত তাকিয়ে দেখল কার্ডটিকে। সোনালি পাতার অক্ষরে মোড়ানো খামে লাল নীল ডিজাইনের ছাপ। তবুও খাম খোলার মতো ইচ্ছে হলো না তার। মুখে হাসি ভেসে উঠল। টেবিলের ওপর আস্তে করে রেখে দিল কার্ডটা। ঠোঁটের কোণে চাপা নিস্তেজ এক হাসি লেগে, যা সব বুঝে নেওয়ার পরেও না বোঝার ভান করা। ঋতিব চেয়ারটা প্রাপ্তির দিকে ঘুরিয়ে নিয়ে বসে বাহ্যিকভাবে কঠিন স্বরে বলল, নীলার বিয়ে নিশ্চয়ই? প্রাপ্তি আশ্চর্য হলো না, নিঃশব্দে মাথা নেড়ে শুধু সম্মতি দিল। মুহূর্তটুকুই ঘর জুড়ে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। বাইরে হয়তো হালকা হাওয়া বইছিল, কিন্তু ঘরের ভেতর জমাট বাঁধা নীরবতার গাঢ়তা। ঋতিব হঠাৎ দীর্ঘশ্বাস ফেল। দমে ভারী হয়ে থাকা দীর্ঘশ্বাস নিয়ে প্রাপ্তিকে বলল, যাক, ভালোই হলো, না হলে কিছুদিন পর ঝামেলা হতো। কথাটা বলল সে একদম নির্বিকারভাবে, যদিও রীতি বরাবরই নির্বিকার থাকে। প্রাপ্তি অবাক চোখে তাকালো, ভুরু কুঁচকে প্রশ্ন ছুড়ে দিল, কি ঝামেলা হতো? ঋতিব উত্তর দিল না, চোখ ফিরিয়ে নিল। ভাবলো আর একটা প্রশ্ন শুনলে শুধু শুধু কথা বাড়ানো হবে। সে চায় না কথা বাড়ুক। নীলের একতরফা অনুভূতির কথা শুধু বিশাল আর ঋতিভি জানে। যখন বিয়ে হচ্ছে শুধু শুধু কথা বাড়িয়ে লাভ কি? তাই প্রসঙ্গটা হঠাৎ অন্যদিকে ঘুরিয়ে দিল। সে বলল, তুই ভোকাবুলারি বই চেয়েছিলি না গত সপ্তাহে? আমার পড়ে শেষ হয়ে গেছে অনেক আগেই। যাওয়ার সময় হলে নিয়ে যাবি, মনে আছে? প্রাপ্তি ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। এক চিলতে দুষ্টুমি মেশালো ক্লান্তি তার চোখে। একটা হাই তুললে, এরপর বলল,
ওকে, টিউশন থেকে মাত্র ফিরলাম, আপাতত আমি তোর অতিথি, চল কফি খাওয়া। ঋতীব তাচ্ছিল্যের ভঙ্গিতে তাকালো, ঠোঁটের কোণে হালকা বিরক্তি, মুখ কুঁচকে বলে উঠল, অতিথি মাই ফুড। বলার সাথে সাথে চেয়ার ঠেলে উঠে গেল সে। তার প্রাপ্তি ঋতীবকে বিরক্ত করতে না পেরে হো হো করে হেসে ওঠে। ঋতীব পায়ের শব্দ ঠক ঠক করে ভেসে উঠল মেঝের ওপর। একটা চাপা তাচ্ছিল্য নিয়ে সে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। তারপর প্রাপ্তি পিছিয়ে গিয়ে বিছানায় হেলান দিয়ে বসল। ঘরটা হঠাৎ করে এক অদৃশ্য আবরণে ঢেকে গেল। জানালা দিয়ে আসা হালকা বাতাস গায়ে লাগছিল তার। প্রাপ্তি এক মুহূর্তে থেমে থাকল, তারপর ধীরে ধীরে হাত বাড়ালো টেবিলের ওপর ছড়িয়ে থাকা বইগুলোর দিকে। চোখের কোণে কৌতূহলের ঝিলিক। কিছু কিছু বই নেড়ে চেড়ে দেখছিল। পাতলা আঙুলে যখন বইগুলোর পাতা ছুঁয়ে যাচ্ছিল তখন মনে মনে হেসে উঠল আর বলল, এই যুগেও ছেলে হয়েও কেউ এত বই পড়ে? আইনস্টাইন হওয়ার নেশা ধরেছে বোধ হয়। ঋতীব ব্যাটার, অবশ্য বিসিএসে অনেক পড়তে হয়। তারপর দু একটা বই উল্টে পাল্টে দেখছিল, যেগুলো সব বিসিএস প্রিপারেশনের। কিন্তু হঠাৎ দৃষ্টি আটকে গেল টেবিলের কোণে রাখা একটা পুরনো ভোকাবুলির বইতে। ভাবল ঋতীব এটার কথাই বলেছিল, তাই কৌতূহলে খুলে ফেলল বইটা। পাতাগুলো একের পর এক উল্টাতে লাগলো দেখার জন্য। শব্দের জগৎ চোখে পড়লেও মনে গেঁথে যাচ্ছিল। এত পড়তে হবে ভাবলেই কেমন লাগছে তার। হঠাৎই বইয়ের পাতা উল্টানোর সময় একটা কাগজ গড়িয়ে পড়ল নিচে। প্রাপ্তি অবাক চোখে সেটি তুলে নিল। ভাঁজ খোলা মাত্রই বুকের ভেতর কেমন যেন থমকে গেল। কি দেখছে সে? কোনো মেয়ের চোখের ছবি, তাও ঋতীবের বইয়ের মাঝে। তার ঠোঁট ফাঁক হয়ে এলো বিস্ময়ে। এ কি আশ্চর্য, এ কি আশ্চর্য! ঠিক সেই মুহূর্তে দরজার কপট কেঁপে উঠল। হাতে 2 কাপ ধোয়া ওঠা কফি নিয়ে ঋতীব ভেতরে ঢুকল। তার চোখ পড়তে অবাক দৃষ্টিতে জমে গেল সে। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে গেল বুকের ভেতর। পরের সেকেন্ডেই তাড়াহুড়ো করে কফি টেবিলে রেখে দৌড়ে গেল প্রাপ্তির দিকে। কাগজটা কেড়ে নিয়ে লুকিয়ে ফেলল আর একটা বইয়ের ভেতরে। এমন তীব্রতায় কাগজের ভেতরে কোনো গোপন কিছু আছে। প্রাপ্তি চুপচাপ তাকিয়ে রইল ঋতীবের দিকে। চোখ কুঁচকে শ্লেষ মাখা দৃষ্টি ছুড়ে দিল আবারও তার দিকে। ঠোঁটে মৃদু ব্যঙ্গের রেখা নিয়ে বলল, তো এসব লুকোচুরি চলছে তাই না? ঋতীব একদম ফেলে গলা জমে থাকা অস্বস্তি নামাতে চাইল। বিরক্ত সে বলল, কী সব বলছিস, বাদ দে। কিন্তু প্রাপ্তির চোখে এড়ানোর জায়গা নেই। দৃষ্টি এক একটা প্রশ্নবান হয়ে বিঁধছিল। সে একটু ঝুঁকে এলো সামনে, গলাস্বর ভারী হয়ে উঠে বলল ধমক দেওয়ার সুরে, বাদ দেওয়ার মতো নাকি এটা? দেখ, কিছু লুকাবি না, সত্যিটা বল। ঘরের ভেতর কফির ধোঁয়া মিলিয়ে যেতে লাগলো ছোট্ট কামরাটাতে। দুজন মানুষের চোখে জমে উঠল এক অদৃশ্য কথোপকথন। একপাশে লুকোনো গোপন কিছু, অন্য পাশে চরম কৌতূহল। ঋতীব হঠাৎ দ্বিধায় পড়ে গেল। ভেতরটা একেবারে এলোমেলো হয়ে উঠেছে। কথাগুলো গলায় আটকে আছে। বেরোতে চাইছে না, কিন্তু সাহস পাচ্ছে না। নিজের অনুভূতিগুলো নিয়েই সে এতটা বিভ্রান্ত। কি বলবে, কাকে বলবে কিছু বুঝে উঠতে পারে না। তবুও প্রাপ্তিকে বোঝানো স্বরে বলল, দাঁড়া, উল্টাপাল্টা কিছু ভাবিস না। সে বহু কষ্টে এরকম থামিয়ে দিতে চাইছে তাকে। গলা কাঁপছে হালকা। প্রাপ্তি ছোট ছোট চোখে তাকিয়ে আছে। ঋতীব আবার থেমে বলল, যেমনটা ভেবেছিস তেমন কিছু নয়। প্রাপ্তি হঠাৎ তেড়ে এলো, চোখগুলো বড় বড় করে বলল, তাহলে কেমন? এবার স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছিস না কেন? ঋতীব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ওকে শান্ত করে বসালো। মুহূর্তটুকুতে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তবে প্রাপ্তির ভেতর একটা চাপা টান টান উত্তেজনা কাজ করছে। অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে ঋতীব বলল, আচ্ছা বলছি। প্রাপ্তির চোখ এক লহমায় উজ্জ্বল হয়ে উঠল, মুখে দুষ্টু কৌতূহল। তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বল, আই এম সো এক্সাইটেড। তুই আর তোর এই সিক্রেট লাভ, উফ ড্যাম, জমে যাবে। ঋতীব ঠোঁট ভিজিয়ে বলল, সিক্রেট লাভ নয়, আসলে আমি নিজের ফিলিংস নিয়ে নিজেই কনফিউজড। ও জানে না কিছু, আর আমিও নিশ্চিত নই এখন এসব বিষয়ে। তাহলে তোকে কি বলবো বল? কেবল ওই চোখের কথা ভাবা মাত্রই ছবিটা এঁকেছিলাম, দ্যাটস ইট। প্রাপ্তি এবার অনেকটা বুঝদারের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, ঠিক আছে বুঝলাম, তবে মেয়েটাকে বল না।
যার জন্য আমাদের মোস্ট হ্যান্ডসাম অ্যান্ড ডেশিং ম্যান ঋতিভের মন অনুভূতিতে সিক্ত হলো। ঋতিভ মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেল। রুহির বোকামির দৃশ্য ভেসে ওঠে মস্তিষ্কে। তখনই বিরক্ত স্বরে বলল, ও একটা স্টুপিড ইয়ার, এতটা চঞ্চল, অবুজ আর বোকা, সারাদিন দুষ্টুমি করতে থাকে, আর আমার সামনে কতবার যে শুকনো মাটিতে আছাড় খেয়েছে তার ইয়াত্তা নেই। কিভাবে কাকে পচানো যায় সেসব মাথায় ঘোরে ওর। এক কথায় বাচ্চা ও। প্রাপ্তি এবার রাগ মেশানো কণ্ঠে ধমকালো, কারণ এসব শুনতে সে আগ্রহী নয়। মেয়েটাকে জানতে চায়, রেগে বলল, মেয়েটা কে বল শালা। ঋতিভ ঠোঁট কামড়ে এক নিঃশ্বাসে বলে ফেল, রুহি। প্রাপ্তি চমকে উঠল, চোখে বিস্ময়ের ঝিলিক। বলল, রুহি মানে? ওই যে সেদিন তুই পিচ্চিটার সাথে ডুয়েট গাইলি, সেই রুহি? ঋতিভ ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি দিল। প্রাপ্তির মুখে হঠাৎ অন্যরকম এক উজ্জ্বলতা ফুটে উঠল, যেন সে নিজেও খুশি হয়ে গেছে। জল জল চোখে বলল, শেষমেশ পিচ্চি? সে যাই হোক, মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগেছিল। ছোট্ট একটা ডল ইয়ার, তোর সাথে একদম মানিয়ে যাবে। কিন্তু ঋতিভ নিজের এলোমেলো চুল দু হাতে খামচে টেনে ধরলো, পেছন থেকে বলল, সব কিছু ধোঁয়াশা লাগছে, কিছুই বুঝতে পারছি না, মনে হচ্ছে একেবারেই নিজেকে হারিয়ে ফেলেছি ওর মাঝে। আমি কি চাই, কি করা উচিত, কিচ্ছু মাথায় আসছে না। প্রাপ্তি এবার হেসে মাথা নাড়ল আর বলল, এত ভাবিস না দোস্ত, সময় নেই, নিজের মনকে শোন, ঠিক উত্তরটা নিজেই পাবি। তবে আমার মনে হয় ইউ ফল ইন লাভ উইথ হার ঋতিভ। তাও সময় নিয়ে ভেবে দেখ। ঋতিভ চুপ করে গেল, কোনো উত্তর দিল না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল প্রাপ্তির দিকে। ওর মুখের প্রতিটি ভাঁজে এক অদ্ভুত নিশ্চিন্ততা, এক অদ্ভুত আলো। মনে হলো এই অস্থিরতার মাঝেই হয়তো নতুন এক গল্প জন্ম নিচ্ছে, যেখানে তার সমস্ত দ্বিধা, ভয় আর কনফিউশন গলে গিয়ে ধীরে ধীরে রূপ নেবে স্পষ্ট কোনো অনুভূতিতে। এইভাবে তাকাস না ভাই, অসহায় লাগছে তোকে, বি স্ট্রং। ঋতিভকে এমন মানায় না। প্রাপ্তি বুঝ দিতে থাকে ঋতিভকে, তারপর হঠাৎ হাসি চাপতে চাপতে বলল, আচ্ছা রুহিকে কবে প্রপোজ করছিস, প্ল্যান করে রেখেছিস কিছু? ঋতিভ বিছানা ছেড়ে উঠে চেয়ারে বসতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ প্রাপ্তির এমন কথায় বিদ্যুতের ঝটকা কেঁপে উঠল। তস্ত্র বেগে তাকে বলল, মানে কি প্রপোজ? পাগল নাকি? ওর মতো স্টুপিডকে আমি প্রপোজ করব? প্রাপ্তির চোখ মুখ শক্ত হয়ে গেলে বলল, ইগো দেখাচ্ছিস ঋতিভ? ছেলেটা কেমন অসহায় ভঙ্গিতে গলাটা পরিষ্কার করলো, বলল, আরে না, এমন কিছু না, কিন্তু আমি প্রপোজ। কথাগুলো যেন গলায় আটকে আসতে চাইল, শব্দগুলো হারিয়ে গেল বুকের ভেতরের অদৃশ্য জটিলতায়। প্রাপ্তি দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা তোর এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না, জোর করার কিছু নেই এতে। তোর মন যেমন চাইবে তেমন করিস, শুধু মনে রাখিস আমি সবসময় তোর পাশে আছি। ঋতিভ মাথা নিচু করে টেবিলের দিকে তাকালো, নিস্তেজভাবে বলল, কফিটা ঠান্ডা হয়ে গেছে, গরম করে আনি? প্রাপ্তি হালকা কাপা হাসি দিয়ে উঠে দাঁড়ালো, টেবিলের উপর রাখা দুটো কাপ হাতে নিল সে। না দরকার নেই, আমি যাচ্ছি, তুই থাক। ঘরের ভেতর আবারও নেমে এলো নিস্তব্ধতা। ঋতিভ কিছু বলল না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল প্রাপ্তির যাওয়ার দিকে। দৃষ্টি গাঢ়, ক্লান্ত, অথচ ভেতরে লুকানো অজস্র কথা, যা উচ্চারণের ইচ্ছে সে কোনোদিনই খুঁজে পায়নি। প্রাপ্তি রান্নাঘরের দিকে হাঁটতে হাঁটতে ভেতরে রান্নাঘরে চলে যায়। এদিকে ঋতিভ ধীরে ধীরে জানালার দিকে তাকালো। বাইরের আকাশটা মেঘলা, ম্লান আলোয় ঘরটা আরও নির্জন মনে হলো। বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো, যা ছিল অস্ফুট, অপ্রকাশিত, তবুও ভারী। ঘরে রয়ে গেল শুধু বইয়ের স্তূপ, টেবিলের কোণে বইয়ের ভেতর লুকোনো কাগজের ছবি, আর এক ছেলের অগোচর নিঃশব্দ গোপন দীর্ঘশ্বাস। কফি শপের কাঁচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো সাহেব। দিশার দেয়া ঠিকানায় এসেছে, যা ছিল একটা কফি শপের। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ঠান্ডা হাওয়া গায়ে লাগলো তার। এসি দ্বারা নিয়ন্ত্রিত কফি শপ। ভেতরে গিয়ে কফির স্মেল, ম্লান আলো আর নীরব সুরেলা জাজ মিউজিক তাকে যেন ঘিরে ধরল। সবটা উজ্জ্বল আলোকিত, বিভিন্ন ঝাড়বাতির আলোর মিশ্রণে একরকম রহস্যময় আবহ। ছোট ছোট টেবিলে বসে কেউ নিঃশব্দে বই পড়ছে, কেউ আপন মনে ফোনে ডুবে আছে, কিছু কপতি মিলে হাত ধরাধরি করে বসে আছে, আবার কেউ গল্পে গা ভাসিয়ে দিয়েছে। সাহেব এগিয়ে গিয়ে এক কোণে টেবিলে বসে পড়ল।
সেখান থেকে বাইরের দৃশ্য চমৎকার লাগে। তার ভঙ্গিমা এমন যেন পৃথিবীর সব অপেক্ষা আজ তার এই টেবিলেই শেষ হবে। মুখে কৃত্রিম গম্ভীরতা, চোখে অদ্ভুত ঝিলিক। একবার চারপাশটা সমীক্ষা করে আবার নিজের ফোন বের করে তার মধ্যে ডুবে গেল। ঠিক তখনই এক তরুণী ওয়েটার এগিয়ে এলো, পরনে সাধারণ সাদা শার্ট, কালো অ্যাপ্রন, চুল বাঁধা এলোমেলো খোপায়, হাতে ছোট নোটপ্যাড আর কলম। বিনীত হাসি দিয়ে নিত্য নৈমিত্তিকভাবে বললাম, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? হোয়াট ইউ লাইক টু অর্ডার? সাহেব মাথা তুলল, মেয়েটির দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠে অদ্ভুত নাটকীয়তা এনে বলল, আচ্ছা আগে একটা কথা বলুন তো, আমাকে দেখতে কেমন লাগছে? সুন্দর লাগছে কি? অপ্রত্যাশিত প্রশ্নে মেয়েটি থতমত খেল। মুহূর্তের জন্য তার সময় থমকে দাঁড়ালো, ঠোঁট ভিজিয়ে ধীরে ধীরে বলল, সরি স্যার, এসব কি বলছেন? সাহেবের চোখে বিরক্তির ছায়া, কণ্ঠস্বর কঠিন হয়ে বলল, আরে আপনাকে কি আমি প্রপোজ করেছি? শুধু জিজ্ঞেস করেছি কেমন লাগছে, এতটুকু বলতে পারছেন না? আশ্চর্য। মেয়েটি ভেতরে ভেতরে আতঙ্কিত হলো। কাস্টমার বিরক্ত হলে চাকরি টিকবে না, তাই এই ভয় তার মুখে দ্রুত সপ্রতিভ হয়ে এনে দিল। তাড়াহুড়ো করে বলল, সরি স্যার, বুঝতে পারিনি আপনাকে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর। সাহেবের ঠোঁটের সঙ্গে সঙ্গে বিজয়ে হাসি ফুটল। 32 পাটি দাঁতের ঝলক আধো আলো ভেদ করে কফি শপের দেয়ালে ছড়িয়ে পড়ল। গর্ব ভরে মাথা নেড়ে বলে, জানতাম, আমি তো এমনিতেই হট, হ্যান্ডসাম, এক্সট্রাঅর্ডিনারি। তাই বউয়ের পছন্দের লুকে এসেছি। কিন্তু বলুন তো, আমার এই লুক কি বউ পটানো লুক হয়েছে? মেয়েটি এবার নিশ্চিত হলো এই মানুষ স্বাভাবিক নয়, আস্ত পাগল। লোকটা দেখতে সুন্দর তো অস্বীকার করা যায় না, কিন্তু এসব কি কথা? একে চেতনা ঠিক হবে না, উল্টোটা বললে বিপদ হতে পারে। তাই মিথ্যে হাসি মিলিয়ে দিল, অবশ্যই স্যার, একদম বউ পটানো লুক। সাহেব আনন্দে মাথা দোয়ালো। মুহূর্তে গোটা কফি শপ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছে। নায়কোচিত ভঙ্গিতে চেয়ার ঠেসে বলল, আচ্ছা, অর্ডার আমার বউ দেবে, আপনি যান এখন। ওয়েটার মেয়েটির বুক থেকে বিশাল ভার নেমে গেল। দ্রুত সরে গিয়ে ভেতরে ভেতরে নিঃশ্বাস ফেলে, আল্লাহ বাঁচালেন অবশেষে। আর একটু থাকলে আমিও পাগল হয়ে যেতাম। কেমন সব মানুষজনই না আসে কফি শপে, আল্লাহ মালুম। কফি শপের ভেতর আবার স্বাভাবিক কোলাহল ফিরে এলো। হাসি, গল্প, বইয়ের পাতা উল্টানোর শব্দে মিশে গেল সব কিছু। কিন্তু সাহেব তখনও নিজের কল্পনার মঞ্চে ছিল। চোখে ঠোঁটে আত্মমুগ্ধ খিলখিল হাসি ঝরছিল, যেন গোটা পৃথিবীর আলো আজ কেবল তার উপরেই পড়েছে। কিছুক্ষণের মধ্যেই কাঁচের দরজাটা ধীরে ঠেলে ভেতরে প্রবেশ করলো দিশা। আজকের সাজ তার একেবারেই ভিন্ন। পরিপাটি শার্ট আর নর্মাল প্যান্ট, যা শরীরের সঙ্গে মিলেমিশে আধুনিকতা আর আত্মবিশ্বাসের ঝিলিক ছড়াচ্ছিল। চারপাশের নজর কাটা চোখগুলো অজান্তেই তার দিকে ঘুরে গেল। তবু দিশা কারোর দিকে মনোযোগ না দিয়ে সরাসরি এগিয়ে এলো সাহেবের টেবিলের দিকে। চেয়ার টেনে সামনাসামনি বসলো, গভীর দৃষ্টিতে সাহেবের দিকে তাকালো। ভুরু কুঁচকে মুখে খেলানো হালকা হাসি দিয়ে বলল, কি ব্যাপার, আজ তো আপনাকে অন্যরকম লাগছে। সাহেব ঠোঁটের কোণে রহস্যময় হাসি মেখে সামান্য ঝুঁকে পড়ল। গলায় নাটকীয় ভঙ্গি মিশিয়ে বলল, পটে গিয়েছ? দিশার চোখ মুখ শক্ত করে সামান্য পেছনে সরল। ঠান্ডা কণ্ঠে বলে, নোপ। সাহেবের মুখের হাসি মুহূর্তে নিভে গেল। চারপাশের আলো হঠাৎ নিভে গেল তার চোখে। সব কিছু অন্ধকারের আড়ালে চলে গেল যেন। বুকের ওপর হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে নাটকীয় গলায় বলল, আহা, কত নারী সুন্দর অভিনয় করে গো, অভিনয় নারী সেরা রে। দিশার কপালে বিরক্তির ভাঁজ পড়ল। বলল, এসব চিপ ডায়লগ মানাচ্ছে না আপনাকে সাহেব। আর বলুন তো, এমন নর্মাল ড্রেস আপ কেন আজ? অবশ্য আপনার সেই স্টাইলিশ জ্যাকেট দেখলে আমি গরমে হাঁসফাঁস করতাম। সাহেব চোখ মেরে হালকা গলায় বলল, গরম বলতে হয় না, হট বলো বেবি গার্ল। দিশা পাত্তা দিল না, ঠোঁট বাঁকিয়ে একপাশে তাকালো। পাত্তা না দিয়ে ওয়েটার ডেকে কফি অর্ডার করলো। সাহেব আবারও মুখ খুলল, কণ্ঠে কৃত্রিম হতাশা মেশানো, যেন দিশা, এইভাবে নর্মাল ড্রেস আপ করে আসা, এগুলো আসলে তোমাকে পটানোর ট্রিক্স ছিল। চোখ নামিয়ে এক মুহূর্ত থেমে থেকে কণ্ঠে আফসোসের ছোঁয়ার সাথে বললাম, কিন্তু আফসোস, সব চেষ্টা ব্যর্থ গেল। তুমি পটলে না। আচ্ছা, কি করতে হবে বলো? দিশা ধীরে ধীরে তাকালো সাহেবের দিকে।
ঠোঁটে খেলল বাঁকা এক হাসি, চোখে অদ্ভুত চ্যালেঞ্জের ঝিলিক নিয়ে বলল, আপনি একেবারে পাগল। তবে একটা কথা বলি, আমাকে পটাতে গেলে শুধু ড্রেস আপ নয়, এর চেয়েও অনেক কিছু দরকার। সাহেব চোখ সরু করে তাকালো, মুখে হালকা হাসি ফিরে এলো। মানে তুমি চ্যালেঞ্জ দিচ্ছ? দিশা গম্ভীর ভঙ্গিতে কফির কাপটা হাতে তুলে ধীরে চুমুক দিল স্বাভাবিকভাবে, তারপর বলল, চ্যালেঞ্জ নয়, কাম টু দ্য পয়েন্ট, যার জন্য এখানে ডাকা আপনাকে। আই নিড টু টেল ইউ সামথিং ট্রু। ইউ নো হোয়াট, শায়েক ওয়াজ মাই বয়ফ্রেন্ড। ছোট্ট কফি শপের টেবিলের ওপর সাহেবের দুহাত শক্ত আর মুঠো হয়ে আছে। বাদামি চোখ দুটো নিবিড়ভাবে দিশার দিকে নিবদ্ধ। বেশ কিছুক্ষণ সাহেব দিশার কথায় থমকালো না, বিস্মিত হলো না। সাহেবের মুখ স্বাভাবিকই লাগছে, যেমনটা সে থাকে, তবে জবান বন্ধ হয়েছে। দিশাও ঠিক বুঝে উঠতে পারেনি সাহেবের প্রতিক্রিয়া। সাহেবকে স্বাভাবিক দেখে তার নিজেরই অস্বাভাবিক লাগছে। সাহেব ওর চোখ দিয়ে গভীর এবং কোনো অচেনা সাগরে ডুবিয়ে দিচ্ছিল মনে হচ্ছে দিশাকে, অথচ সাহেবের মুখভঙ্গির কোনো পরিবর্তন নেই। বরাবরের মতোই অস্বাভাবিক রকমের স্বাভাবিক, শান্ত, উদাসীন। দিশা বুঝে উঠতে পারছিল না এই নীরবতা কি ঝড়ের আগমনী নাকি নিছক বা স্বাভাবিক ভঙ্গি। সাহেব এবার গম্ভীরতা ভাঙল, ঠোঁটের কোণে পরিচিত স্বভাবসুলভ হাসি ফুটিয়ে টেবিলে কুনুই রেখে ভর দিয়ে বলল, তো সুইটহার্ট, 8 দিনের একটা সুযোগকে তুমি রিলেশন বলছো? আমি ভেবেছিলাম তুমি একদম এক্সপার্ট মেয়ে। শব্দগুলো শুনে দিশা চমকালো। হঠাৎ ঠোঁট কামড়ে ভেবে নিল হয়তো সাহেব সব আগে থেকেই জানে, তাই বলল, 8 দিন কম সময় হতে পারে, কিন্তু আমি ওর প্রপোজালে রাজি হয়েছিলাম, এটা মিথ্যে নয়, এ সত্যি, এটা অস্বীকার করতে পারবো না। সাহেব দীর্ঘশ্বাস ফেলল, বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাসটা ক্লান্তি কাটাতে চাইল তার। সাহেব জানতো সব কিছু, কিন্তু দিশা ওর জন্য ওকে ডেকেছে এই বিষয়টা তার ভালো লাগেনি। তবুও স্বাভাবিক ভঙ্গিতে বলল, তো তুমি কি বোঝাতে চাইছ? তুমি নিশ্চয়ই রাজি হয়েছো ওর পাগলামি থামাতে, সময় নিয়ে সুন্দরভাবে রিজেক্টও করেছিলে। ওটাকে রিলেশন বলে না সুইটহার্ট, সুযোগ দেওয়া বলে। দিশা ঠোঁট চেপে ধরল, নিজের জিভ ঠেসে দিল গালের ভেতর, এরপর কণ্ঠে শীতলতা নামিয়ে বলল, তা ঠিক, রিলেশন আসলে হয়নি, ওটা হয়তো না জীবনে হতো না, তবে ওই রিজেক্ট করার জন্যই তো আপনার ভাই ক্ষেপে উঠেছিল, শেষমেশ নিজের কাজের জন্য জীবনটাও দিয়ে দিল শুধু শুধু। শেষ কথার সঙ্গে দিশার ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল, সে হাসি যেন কারো শিরে রক্ত জমিয়ে দিতে পারে। সাহেব তবুও নির্লিপ্তই রইল। দিশা এবার সরাসরি তাকে বলল, দেখুন, আমি আপনার পরিবারের শত্রু, আপনার ফাদার যদি এসব জানেন নিশ্চয়ই আমাকে ছাড়বেন না, তাই অলিক স্বপ্ন দেখা বন্ধ করুন। আমার সাথে আপনার কিছু হবার পসিবিলিটি নেই, আর না আমি চাই। সাহেব বাঁকা হেসে ঠান্ডা স্বরে জবাব দিল, পুলিশের মেয়ে হয়ে তুমি ক্রিমিনাল কিভাবে হলে সুইটহার্ট? তোমার বাবা কি তোমার এই রূপ সম্পর্কে জানে? দিশা ভুরু কুঁচকে জবাব দিল, ব্ল্যাকমেল। সাহেব শব্দ করে হাসলো, মাথা দুলিয়ে মৃদু কণ্ঠে বলল, এত কথা বাড়াতে চাই না, মোট কথা আমি তোমাকে ছাড়ব না সুইটহার্ট। এইসব চিপ কারণ নিয়ে আসবে না আমার কাছে। তুমি চাও বা না চাও, আই ডোন্ট কেয়ার, তোমাকে আমার হতেই হবে। তুমি যেই আমাকে দেখছো, এটা আমি নই, এটা শুধু তোমার জন্যই হওয়া। এ বলে চেয়ার ছেড়ে হঠাৎ উঠে দাঁড়ালো সাহেব। হনহন করে বড় বড় পা ফেলে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। দিশা হকচকে পেছন থেকে ডাকলো, সাহেব দাঁড়ান, লিসেন টু মি প্লিজ। আমার কথা কিন্তু শেষ হয়নি। সাহেব তখন রাস্তায় ছিল আর দিশা পেছনে ছুটছিল। তখনই রাস্তায় এসে থামলো একটা কালো গাড়ি। গাঢ় কাঁচের ভেতর থেকে দুজন বেরিয়ে এলো, সোহেল আর সোহান। সোহেল তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, বেটা তুমি এখানে কি? পুরো কথা শেষ হওয়ার আগেই দিশাকে দেখতে পেল সাহেবের পেছনে দাঁড়িয়ে। মুহূর্তে চমকালো সোহান, রক্তচক্ষু মেলে চিৎকার করলো, আরে এ তো সেই মেয়ে যার জন্য আমাদের শাককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মেরেছে ওকে। সোহেলেরও চোখ লাল হয়ে উঠল, দাঁত চেপে গর্জে উঠল, ও এখনো বেঁচে কিভাবে আছে? সোহান বন্দুক বের করে তস্ত্র বেগে দিশার দিকে এগোতে লাগলো, কিন্তু হঠাৎই সামনে এসে দাঁড়ালো সাহেব। নিজের ভাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। গম্ভীর গলায় সাহেব বলে ওঠে, পেছনে যাও ভাই। সোহান তখনও রাগে ফুঁসছে। তাদের দলের ছেলেরা দিশার দিকে ঝাঁপাতে উদ্যত হলে দিশা
অবচেতনভাবে সাহেবের শার্টের কোণা চেপে ধরল। একটা অদ্ভুত ভরসা পাচ্ছিল এর মধ্যে। সাহেব সেটা খেয়াল করেনি। সে সবাইকে প্রতিহত করতে ব্যস্ত। সাহেব এবার বজ্রকণ্ঠে চিৎকার করল, আর এক পা এগোলে লাশ পড়বে সবার। সোহেল ক্রোধে ফেটে গিয়ে সাহেবের কলার চেপে ধরল। কি করছিস তুই? এই মেয়ে কি করেছে ভুলে গেছিস? আজ মেরেই ফেলবো ওকে। কিন্তু সাহেব কঠিন চোখে তাকিয়ে কলার ছাড়ি বলল, ও যাই করুক আমি বুঝবো। ওর দিকে এগোলে আমি ভুলে যাব সোহান আমার ভাই, আর তুমি আমার ফাদার। মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো চারিদিকে। বাতাস থমকে গেল খানিক। সোহান কিছু বলতে নিলে সোহেল হাতের ইশারায় থামিয়ে দেয়। দিশার দিকে তাকিয়ে সোহেল ঠান্ডা গলায় প্রশ্ন করলো, আমার ছেলেকে কি করেছিস মেয়ে? দিশার চোখে ধমকিনে উত্তর দিল, মেরে ফেলেছি। সোহেল বিস্মিত হয়ে তাকালো আর বলল, ভয় করছে না তোর আমার সামনে দাঁড়িয়ে এসে বলতে? দিশা এগিয়ে এসে সাহেবের পাশে দাঁড়িয়ে বজ্র নিঘোষ কণ্ঠে বলল, না করছে না, মেরেছি, বেশ করেছি, মরে উচিত ছিল ওর। সোহেলের দৃষ্টি অগ্নিগর্ভ হয়ে উঠল। সোহেল এই শুনে আরো গর্জে ওঠে। সাহেব তা দেখে হেসে হেসে বলে, রিল্যাক্স, পুরনো কথা ভুলে যাও, শত্রুকে বৌমা বানিয়ে নাও। সোহেল এবার কলার ধরে বলে, পাগল হয়ে গেছিস তুই? কিসব বলছিস? আর এই মেয়ের সঙ্গে তোর কি হয়েছে? কি করেছে ও তোকে? সেই মুহূর্তে সাহেব দিশার দিকে পাশ ফিরে ঘুরে তাকালো। হঠাৎ ঠোঁট চৌকা করে উড়ন্ত চুমু দিল। দিশার চোখ মুহূর্তে রসগোল্লা আকার ধারণ করল। দলের ছেলেপেলেরা অবাক, কেউ কেউ মুচকি হাসছে। সাহেব কণ্ঠ সুর নিয়ে গাইল, এখন বুঝি মজনু কেন লাইলির জন্য মরেছে। একটা জিন্স প্যান্ট পরা মেয়ে পাগল করেছে। একটা বেঙ্গলি সং শুনেছিলাম, কিন্তু কিছু ওয়ার্ডের ক্রেডিট ছিল আমার। দিশা হতবাক হয়ে তাকিয়ে রইল সাহেবের দিকে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কেউ গান গাইতে পারে, এটা সাহেবকে না দেখলে জানতো না। এসব সহ্য করতে না পেরে সোহান আচমকা গান বের করে, আর শ্যুট করতেও সময় নেয় না। গুলি ছুটে এলো দিশা বরাবর। দিশার দিকে তাক করা ছিল। এই দেখে সাহেব ঝাঁপিয়ে পড়ে দিশাকে সরিয়ে দিল। গুলিটা ছুঁয়ে গেল তার বলিষ্ঠ বাহু। রক্ত ফেটে বের হলো। সোহেল আর সোহান এই নিয়ে ভ্রুক্ষেপ করল না। দলবল নিয়ে গাড়িতে উঠে তীব্র শব্দে চলে গেল। দিশা সাহেবের ক্ষতস্থান ধরে চিৎকার করল, ও মাই গড, কত রক্ত বের হচ্ছে, চলুন হসপিটালে যেতে হবে এক্ষুনি। সাহেব দাঁতে দাঁত চেপে হাসল আর বলল, হসপিটালে গেলে কেস খেয়ে যাব সুইটহার্ট, এটা গুলির মামলা, গোপন রাখতে হবে। দিশা বুঝে গেল তার কথার তাৎপর্য। এই অবস্থায় গেলে পুলিশি ঝামেলা পোহাতে হবে, যাতে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই একটু দেরি করলো না, সাহেবকে টেনে তার বাইকের কাছে আনলো। চুপচাপ আমাকে ধরে বসুন, আপাতত আমি চালাচ্ছি বাইক, আপনি চালানোর অবস্থায় নেই। আর এখন আমার বাসায় যাব, সেখানে ড্রেসিং করিয়ে দেব, চলুন ফাস্ট। সাহেব আপত্তি করলো না। সে আর দিশা বসে পড়ে বাইকে। এক মুহূর্ত দেরি না করে স্টার্ট দেয় বাইক। ইঞ্জিনের শব্দ ছিঁড়ে ধোয়া উড়িয়ে বাইক ছুটল বিকেলের রাস্তায়। বাতাস দিশার চুল উড়িয়ে নিয়ে যাচ্ছিল পেছন দিকে। সাহেব পিছনে বসে দিশার কোমর জড়িয়ে ধরল। পুরো রাস্তা এভাবে যাওয়ার প্ল্যান করে ফেলল মনে মনে। গুলির ব্যথা তাকে কাবু করতে পারেনি, কিন্তু বুকের ভেতরে এক অদ্ভুত চিনচিন ব্যথা অনুভূত হচ্ছিল। পরক্ষণে নিজেই ভাবল, প্রথম বাইক ডেট, তাও আবার বউ চালাচ্ছে, বিষয়টা রোমান্টিক লাগছে তার কাছে। এর চেয়ে রোমান্টিক কিছু হতে কি পারে? গুলির ক্ষত সরিয়ে রোমান্টিক ফিল নিচ্ছিল সাহেব। এখন আর তার ব্যথা অনুভব হচ্ছে না, উল্টো সুখ সুখ অনুভূতি হচ্ছিল। আরসি আজ বিকেলের দিকে দোকান থেকে ফিরে এলো, কারণ রিভানের কড়াকড়ি নির্দেশ সন্ধ্যা নামার আগে দোকান ছেড়ে আসতে হবে। তাই বাকি সময় দোকান সামলাবে রিমা আর শাহিনা। বাড়িতে পা রাখতে আরসির মনে হলো চারপাশটা অদ্ভুতভাবে শূন্য। দেয়ালে নীরবতা লেগে আছে, আঙিনায় নেই কোনো প্রাণচঞ্চল শব্দ, অথচ এই সময় বাড়ি হৈহুল্লোড়ে মেতে থাকে। তবে অর্পির ঘর থেকে ভেসে আসছিল হাসাহাসির আওয়াজ। কৌতূহল ভরা পদক্ষেপে ফ্রেশ হয়ে আরসি সেদিকে এগোলো। ঘরে ঢুকতে দৃশ্যটা চোখে পড়ল। অর্পি আর কেয়া গল্পে মগ্ন। আরসিকে দেখে অর্পির মুখ উজ্জ্বল হয়ে উঠল, বলল, ভাবি চলে এসেছে, তোমাকে মিস করছিলাম এতক্ষণ। আরসি মিষ্টি হাসি ছড়িয়ে কেয়ার পাশে বসে বলল, হ্যাঁ একটু আগে এলাম। আচ্ছা, বাড়ির কাউকে তো দেখছি না, দাদি আম্মা এরা সবাই কোথায় গেল? কেয়া শান্ত স্বরে বলল, আম্মারা আত্মীয় বাড়ি গেছেন কিছু দরকারে। আমি যখন অফিস থেকে ফিরলাম তখনই বের হচ্ছিলেন, আমি জিজ্ঞেস করলে তাই বললেন। আরসি মাথা নেড়ে বলল, আচ্ছা, আর দিশা আরিয়ান?
অর্পি চিপস মুখে দিয়ে বলল, ভাইয়া কোথায় আছে জানি না, তবে দিশা কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে গিয়েছে। আরসি দীর্ঘশ্বাস ফেলে মুচকি হাসল। সবারই বুঝি আজ একসাথে বেরোতে হলো। কেয়া কাঁধ ঝাঁকিয়ে উজ্জ্বল মুখে বলল, সমস্যা কি ভাবি, আজ আমরা তিনজনই জমি আড্ডা দেব। আরসি মুখ টিপে দুষ্টুমি ভরা স্বরে বলল, আড্ডা তুমি কত দাও সে আমরা জানি, শুধু রিহান এলে ঠিক কোনো না কোনো অজুহাত খুঁজে পালাও। অর্পি মুচকি হাসে, এর দিকে কেয়া লজ্জায় লাল হয়ে ওঠে। গালে লাল আভা ছড়িয়ে পড়ে। আজকাল কেয়া একটু বেশি লজ্জা পায়। মেকির আগে কেয়া ঠোঁট বাঁকে বলে, ভাবি তুমি কিন্তু খুব লজ্জা দিতে পারো, দাদির আপডেট ভার্সন হয়ে যাচ্ছে আজকাল। কেয়ার কথাটা শুনে আরসি আর অর্পি আর ধরে রাখতে পারল না নিজেদের। শব্দ করে হেসে উঠল তারা। হাসির ঢেউ ছড়িয়ে পড়ল ঘরে। খুনসুটি আর নির্ভেজাল আনন্দে ভরে উঠল চারপাশ। আসলে জয়েন্ট ফ্যামিলি মারাত্মক সুন্দর যদি মানুষগুলোর মনোভাব সুন্দর হয়। আরসি কথার ফাঁকে হঠাৎ বলল, তোমরা কথা বলো, আমি রুহিকে একবার ফোন দেই। কেয়া আর অর্পি হেসে মাথা নাড়ল। আরসি ফোন দিতে ওপাশ থেকে ভেসে এলো চেনা কণ্ঠস্বর, বলো আপু কী করছো? আরসি ঠোঁটে খেললো এক মিষ্টি হাসি, বলল, গল্প করছি শোন। কিছুদিন ধরে আমার ভীষণ আচার খেতে ইচ্ছে করছে, তুই না আজ এসে দিয়ে যাস? রুহি হালকা হাসিতে জিজ্ঞেস করলো, আচ্ছা তা নিয়ে আসবো নি, কিন্তু কোন আচার আনবো? একটু ভেবে খুশি হয়ে আরসি বলল, চালতা আর বড়াইয়ের আচার আনিস, তবে ছোট বয়ামেরগুলো আর একা একা আসবি না, ঋতিবের সাথে আসবি। যখন তোর পড়া শেষ হবে একসাথে চলে আসবি। রুহির গলায় তৃপ্তি মেশানো সুর, আচ্ছা তাই করব, স্যারও এসে গেছেন, টাটা। আরসি মুচকি এসে উত্তর দিল, টাটা। ফোন কেটে রুহি এবার বই খুলল। তখনই ঘরে প্রবেশ করল ঋতিব। প্রতিদিনের মতো আজও সে নিজের জন্য বরাদ্দ চেয়ারে বসল, তবে চোখের দৃষ্টি অজান্তে আটকে গেল রুহির ওপর। আজকাল রুহি যেন ভিন্ন আলোয় ঝলমল করছে। পরনে হেলো কিট্রি প্রিন্টের হালকা টি শার্ট, সাথে আরামদায়ক প্যান্ট, মাথায় মিকি মাউস ব্যান্ড, একদম নিরহ শিশুসুলভ এক সজ্জা। চুল বাঁধা উঁচু পনিটেইলে আর কপালের ওপর ছড়িয়ে থাকা নরম বেবি হেয়ার মুখটাকে করে তুলেছে আরও কোমল, আরও প্রাণবন্ত। ঋতিভের মনে প্রশ্ন জাগলো, রুহি কি ইচ্ছে করে এমনভাবে সেজেছে আজ? কিন্তু আসলে সাজেনি তো, তবু এত সুন্দর লাগছে কেন? হয়তো রুহির এটাই প্রকৃত রূপ, অলঙ্কারহীন অথচ মোহময়ী, তবে বাচ্চা সুলভ। তার উপস্থিতি যেন নিঃশব্দে ছড়িয়ে দিচ্ছে এক অচেনা মায়া, যে মায়া ঋতিব ধীরে ধীরে ডুবে যাচ্ছে অজান্তেই। রুহি বই বন্ধ করে ধীরে গলায় পড়া দিতে শুরু করলো। কণ্ঠটা স্পষ্ট, তবে মাঝে মাঝে হোঁচট খাচ্ছিল। ঋতিব খেয়াল করছিল কিন্তু কিছু বলল না। হঠাৎ রুহি চোখ তুলে তাকলো, স্যার আমি ঠিকঠাক পারছি তো? ঋতিব হালকা হাসলো, বলল, পারছো ঠিকই, কিন্তু মনটা অন্যদিকে চলে যাচ্ছে মাঝে মাঝে। রুহি ভুরু কুচকে মুখ বাঁকালো, বলল, মন চলে যাচ্ছে মানে? এই যে পড়াটা শুধু মুখস্থ করলে হবে না, বুঝে পড়তে হবে, এত কঠিনভাবে নিচ্ছ কেন? রুহি এবার বই খুলে বইয়ের পাতায় আঙুল চালাতে চালাতে গম্ভীরভাবে বলল, আমি তো চেষ্টা করছি, কিন্তু এই বায়োলজি আমার মাথায় ঢুকতেই চায় না। ঋতিব এবার কাছে ঝুঁকে বইয়ের পাতা দেখলো, কিছু অংশ দেখে বলল, দেখো এই অংশটা একটু খেয়াল করো, এখানে যা বলা হয়েছে তা একদম ইজি, আসো বুঝিয়ে দেই, সহজ লাগবে। কথা বলতে বলতে সে বোঝাতে শুরু করলো সহজ ভাষায়। রুহি গভীর মনোযোগ দিয়ে শুনছিল, মাঝে মাঝে মাথা নেড়ে সায় দিচ্ছিল, আবার প্রশ্ন করছিল। রুহি বলল, তাই নাকি? আমি তো ভেবেছিলাম এর মানে অন্যরকম। না, সেটা ভুল। না বুঝে মুখস্থ করলে মনে থাকবে না, তাই বুঝে মুখস্থ করতে হবে। রুহি হেসে ফেলল, এবার বলল, আপনার পড়াশোনাতে সবকিছু এত সহজ মনে হয় কেন জানেন? ঋতিবের চোখে এক মুহূর্তের জন্য কোমল দৃষ্টি ভেসে উঠল। বলল, কেন? রুহি বলল, কারণ আপনি আসলে মেধাবী ছাত্র প্লাস শিক্ষক, আর বোঝানোর ধরনটা একদম ইজি, একদম। ঋতিব বিনিময়ে হাসল। রুহি নিঃশব্দে মাথা নিচু করে আবার পড়া শুরু করলো। পরের বার পড়া দেওয়ার সময় তার কণ্ঠটা অনেক বেশি আত্মবিশ্বাসী শোনাচ্ছিল। ফিজিক্স বই হাতে নিয়ে ঋতিব বলল, গুড, ম্যাথ করে ফেলো, আজকের মতো এতটুকুই থাক। রুহি মাথা নাড়ল আর অঙ্কের দিকে পুরো মনোযোগী হলো। মাঝে মাঝে কলম ঠোঁটের সাথে চেপে ধরে ক্যালকুলেটরের সঙ্গে মিলাচ্ছিল অঙ্কের সমাধান। ঋতিব সেই সব মুহূর্ত অবলীলাভাবে দেখছিল, প্রতিটি ছোঁয়া,
প্রতিটা দৃষ্টি তার কাছে ভালো লাগছিল, অদ্ভুত রকমের ভালো। অবশেষে রুহি অঙ্ক শেষ করে ঋতিবের দিকে তাকালো। পড়া দিয়ে ঋতিব উঠে দাঁড়ালো। যেতে নিলে রুহি বলল, দাঁড়ান স্যার, আমাকে নিয়ে যান। ঋতিব ধীরে ধীরে হাঁটা শুরু করলো। রুহি ছুটে আসছিল আচারের ব্যাগ নিয়ে। ঋতিব গম্ভীর স্বর মিশে বলল, আস্তে আসো স্টুপিড, পড়ে যাবে, বাইরে দাঁড়িয়ে আছি আমি। রুহি অবাক হয়ে কপালে ভাঁজ ফেলল। এই তো একটু আগেও ভালো করে কথা বলছিলেন, এখন আবার বকছেন কেন? ঋতিব কণ্ঠে লেগে থাকা গম্ভীর তীব্রতায় বলল, কারণ তুমি সবসময় কাজেই এমন করো, দেখছো না জায়গাটাতে কাদা আছে, যদি শুকনো মাটিতে আছাড় খাও এখানে তো নিশ্চিতভাবে পিছলে পড়বে। রুহি আর কিছু বলল না, শুধু ঠোঁট বেঁকিয়ে নীরবতা বরণ করলো। দুজন পাশে পাশে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে দাঁড়ালো তিনটি কুকুর দেখলো, যারা একে অপরকে দিকে ঘেউ ঘেউ করে চলছে। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার! ভয়ে রুহির আত্মা চলে এলো হাতে। এই কুকুর নামক প্রাণীটিকে বড্ড ভয় পায় তার। হৃদস্পন্দন বেড়ে গেল, একটু ঝুঁকলো ঋতিবের দিকে আর অবচেতন মনে হাত ধরে ফেললো। ঋতিব নিজের হাতে নরম তুলতুলে হাতের স্পর্শ পেল। তাই ঋতিব তাকালো তার হাতের দিকে। রুহি ভয়ঙ্করভাবে কাঁপতে কাঁপতে বলল, স্যার প্লিজ, ওই কুকুরগুলো থেকে। রুহির কথা শেষ হবে তার আগেই ঋতিব হতাশার সুরে রুহির দিকে তাকিয়ে কাতর গলায় মৃদুভাবে বলল, তুমি বড় হবে কবে রুহি পাখি? ব্যাস এই একটি শব্দ। রুহি থমকে গেল, ওর ভয় ডর সব উবে গেল। কি শুনল সে? কি হলো এই মুহূর্তে? ঋতিব কেন এই নামে সম্বোধন করলো তাকে? নাকি ভ্রম ছিল? চোখ বড় বড় করে তাকিয়ে রুহি স্থির হয়ে ঋতিবের পাশাপাশি হেঁটে চলেছে। রুহির পা চলছে রোবটের মতো। এই বুঝি উত্তেজনায় জ্ঞান হারায় সে। এখনও নাজুক মন কিছুতেই বুঝে উঠতে পারেনি। আর ঋতিব শান্ত অভিব্যক্তি নিয়ে হেঁটে চলেছে। কুকুরদের থেকে রাস্তা পার করিও রুহির হাত তার হাতের মধ্যেও নিরাপদ। রীতি পুরো রাস্তায় একটু হাত ছাড়ল না রুহির। কথা বাড়ির বারান্দায় বসে বিকেলের নরম আলোতে ছবি আঁকছিল। তার রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছিল নিজের খুশির কারণ। সে ছবি আঁকছিল আরিয়ানের, যে হাসি নিয়ে সে ভাবনে ডুবে থাকে। যদিও বাস্তবে কখনো আরিয়ানকে সত্যি এতটা হাসতে দেখেনি যতটা হাস্যোজ্জ্বল ছবি সে এঁকেছে। তারপরও কল্পনায় ডানায় সে অজান্তে তার মুখের রেখা, চোখের জেলাপাত, হাসির রেখা অনুধাবন করে এবং সবকিছু কল্পনা করে আঁকছিল। হঠাৎ অজান্তেই কেমন অচেনা সুপ্ত অনুভূতি ভেতর থেকে ছুঁয়ে গেল। আরিয়ানকে এভাবে আঁকার মুহূর্তে তার হৃদয় অবচেতনভাবে কিছুটা প্রশান্তি অনুভব করল। রং তুলির আঁচড়ে নাড়া দিয়ে সে নিজের মনকে প্রকাশ করতে চাচ্ছিল। এর মাধ্যমে বেরিয়ে আসছিল তার ভেতরের আবেগ। বাতাস বারান্দায় হালকা ছুঁয়ে যাচ্ছিল তাকে। কথার কল্পনা আর বাস্তবের মাঝে ফাঁকে ছোট ছোট অনুভূতির স্রোত বয়ে চলছিল, যা ছিল কোমল আর অদ্ভুতভাবে মিষ্টি। ছবি সম্পূর্ণ শেষ হলে কথা একবার হালকা হাত বুলিয়ে নিল চোখে। মনের মধ্যে একটা অজেনা খুশির সঞ্চার হলো, ঠোঁটেও অল্প হাসি ছড়িয়ে গেল। ততক্ষণে পাশ থেকে মিলি ভাবি ডাক দিল, কথা কি করছো? কথা চমকে উঠে ইশারা জানিল ছবি আঁকছে। মিলি কথার পাশে এসে বসে পেন্টিংটা দেখতে লাগলো। হাতে নিয়ে চোখ ভরে তাকে বলল, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু ছেলেটাকে? কথা লাজুক হেসে ইশারায় ভাষায় বলল, আমার বন্ধু। ভাবি মুচকি হেসে বলল, শুধু বন্ধু? কথার ভেতরে জেগে গেল এক অদ্ভুত অনুভূতি। হাওয়া, আলো আর রং তুলির আঁচড় সব মিলে এক মৃদু সুরে তার হৃদয়ে হাসির রং ছড়িয়ে দিল। না চাইতেও সায় দিয়েছে তার অনুভূতিতে। এর জন্য দায়ী আরিয়ান, কারণ ইদানিং তারা দুজন মুখ ফুটে কিছু না বললেও তাদের সম্পর্ক এগিয়েছে। কথার মনে পড়ে যায় সেই বিকেলের মুহূর্তটা, যখন ক্লাস শেষ করে আরিয়ানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রাস্তা ধরে হাঁটা হচ্ছিল। রোদ ছিল না তেমন, আলো ম্লান হয়ে আসছিল আর পথের দুপাশে অনেকগুলো ছোট ছোট ফুলের দোকানের বাহার। আরিয়ান দোকানের দিকে না ঘুরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কথা হঠাৎ থেমে দাঁড়ালো। পেছনে তাকে আরিয়ানের চোখে পড়লো। কথা দাঁড়িয়ে আছে পেছনে, তাই বলল, কি হলো, এখানে দাঁড়িয়ে গেলে কেন? কথা ইশারায় ফুলের গাজরার দিকে ইঙ্গিত করলো। আরিয়ানের চোখে হালকা হাসি ছড়িয়ে পড়লো। বিনা বাক্যে ঝামেলা ছাড়াই সে দোকানের দিকে ঢুকে কথার দেখানো গাজরাটা কিনে নিল আর ধীর কণ্ঠে বলল, হাতে পরিয়ে দেই।
আরিয়ানের কণ্ঠে এমন মৃদু আবেদন কি কথা ফেলতে পারে? না, পারে না। তাই কথা হালকা লাজুক হয়ে হাত বাড়িয়ে দিল। আরিয়ানও মুচকি হাসল। গাজরার প্রতিটা চক্র মনোযোগ দিয়ে হাতে পড়াচ্ছে। এটা ছিল কথার জন্য সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত যা আরিয়ান তৈরি করলো। কথার মন সায়না দিয়ে পার পাবে কি? অনুভূতিকে তো আর বেঁধে রাখা যায় না। আরিয়ান কাব্যিকভাবে হেসে হাতে বাঁধা গাজরার দিকে তাকিয়ে বলল, এই গাজরার সৌন্দর্য বেড়েছে কারণ সে আমার জীবন্ত ফুলের স্পর্শ পেয়েছে। কথা অবাক চোখ নিয়ে তার দিকে তাকালো। তার চোখে ছিল এক মৃদু দীপ্তি। মনে হলো সে সত্যি এই কথা শুনতে চেয়েছিল। ফুলের দোকানের সামনে আরিয়ান কথার কিছু ছবি তুলল। সেলফি ক্যামেরার লেন্সে ধরা পড়ল কথার হাসির ঝিলমিল, আর দুজনের মধ্যে নরম নীরব বন্ধন। কথা আগে কখনো তা হাসি খুশি ছিল না। তার এই পরিবর্তন আরিয়ানের জন্য, আরিয়ানের মনে হয়েছিল সেই মুহূর্তে সে সব ফুলের মধ্যে এক নতুন ফুলের সন্ধান পেয়েছে, যা ছিল নরম, জীবন্ত আর তার সম্পূর্ণ নিজের। বাইরে সন্ধ্যা হয়ে এসেছে। একরকম নিস্তব্ধতা ছড়িয়ে আছে চারিদিকে। বাইরে বাতাস ভারী হয়ে আছে, নীরবতা চাপা হয়ে জমাট বেঁধে আছে। দিশার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, চোখে মুখে লেগে আছে অস্থিরতার ছাপ, ঠোঁটে চেপে রাখা ক্ষোভের রেখা স্পষ্ট। মাত্র পৌঁছল বাসায়, একদমে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল দিশা। পেছনে দৃঢ় ভঙ্গিতে টেনে আনলো সাহেবকে। এই বাড়িতে তার বাবা ছাড়া আর কারো উপস্থিতি নেই। দিশার বাবা থানার ডিউটিতে ব্যস্ত, ফিরতে রাত গড়িয়ে যাবে নিশ্চিত। তাই আপাতত এই নির্জন বাড়ি তাদের জন্য নিরাপদ আশ্রয়, যেখানে বাইরের ভিড়ের কোলাহল, অযাচিত দৃষ্টি কিংবা গসিপের ভয় নেই। তাই ঝামেলাবিহীন এই পথ অবলম্বন করলো দিশা। কারণ ও বাড়ি নিয়ে গেলে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। এবার সাহেবকে বিছানার দিকে ইশারা করে ক্লান্ত স্বরে বলল, বসুন। সাহেব হালকা হাসলো। তার কোনো তাড়া নেই, কোনো ভয় নেই। ধীর ভঙ্গিতে বিছানায় বসলো সে, বাহারটা এখনও ক্ষত স্থানে চেপে রাখা। এদিকে দিশা তাড়াহুড়ো করে আলমারি খুলে বের করলো একটি ফার্স্ট এইড বক্স। ঢাকনা খোলার সময় খুব তাড়াহুড়ো করছিল দিশা, একটু দেরি করা চলবে না। বক্সের সব ঔষধ বের করে নিল বিছানায় ঢেলে। দিশা বক্সটা সামনে রেখে সোজা হয়ে বসলো সাহেবের সামনাসামনি। চোখেটা বক্সে সীমাবদ্ধ রেখেই চোখটা সাহেবকে আদেশ করে বলল, শার্ট খুলুন ফার্স্ট। সাহেব ঠোঁট কামড়ে হেসে উঠল। বাদামি চোখ দুটো ঝলসে উঠল দুষ্টুমির ছোঁয়ায়। চোখ টিপে বলল, ইতনি জলদি কিউ রোজ? দিশার ভুরু কুঁচকে গেল। একবার তাকালো সাহেবের দিকে হতবুদ্ধি হয়ে। সাহেবের কথার মানে বুঝতে খুব বেশি সময় লাগলো না দিশার। মানে সিরিয়াসলি এখনও তার মজা করার মুড আছে? দিশার চোল শক্ত হয়ে উঠল রাগে। দাঁতে দাঁত চেপে বলল, আমি আপনার সাথে ফাজলামো করার মুডে নেই সাহেব। সাহেব আস্তে করে দিশার দিকে মাথা ঝুঁকিয়ে গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, জব তুম মুঝে নাম সে বুলাতা হো তব মুঝে বহুত আচ্ছা লাগতা হ্যায়। দিশা অপলকভাবে তাকিয়ে রইল সাহেবের ধূসর বাদামি চোখে। এক মুহূর্তের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো। বাতাস ভারী হয়ে উঠল দুজনের অদৃশ্য বোঝা পড়ায়। দিশাকে এভাবে দেখে হঠাৎই জোরে হেসে উঠল সাহেব। তর্কে না গিয়ে নিঃশব্দে শার্টটা গুটিয়ে নিল। কেবল আহত দিকটা খোলা রাখলো, পুরো শার্ট খুলল না। সাদা চামড়ার বলিষ্ঠ বাহুতে কাঁচা ক্ষতের লালচে দাগ স্পষ্ট হয়ে উঠল আলোকিত ঘরটিতে। এখনও রক্ত গড়িয়ে পড়ছে একটু একটু। দিশা একটু ইতস্তত করল না। তুলোয় স্যাবলন ভিজিয়ে ধীরে ক্ষত হাতে মুছতে লাগলো। তার ভেতরে ভয় নেই, বরং একরাশ দৃঢ়তা আর দায়িত্ববোধের সাথে কাজ করছিল। যদিও এটা ভেবেই এসব করেছে, আসলে কি তাই এর উত্তর জানা নেই তার। সাহেব একটানা তাকিয়ে রইল দিশার দিকে। মেয়েটার চোখ শান্ত, হাতের ছোঁয়ায় কোমলতা টের পাচ্ছে। সাহেব খেয়াল করে সেই মুহূর্তে দিশার কঠিন চোখে অদ্ভুত কোমলতা ভেসে উঠছিল ক্ষত দেখতে দেখতে। আচমকা আবারও দিশাকে জ্বালানোর পায়তারা করে সাহেব যন্ত্রণার ভান করে হঠাৎ আর্তনাদ সূচক শব্দ করল, সাহেব আউস। দিশা আটকে উঠল, হাত সরিয়ে দ্রুত ক্ষতে ফু দিল। সরি, খুব লাগছে। চোখে দুষ্টু ঝিলিক নিয়ে সাহেব মাথা নেড়ে বলল, লাগছে তো, খুব লাগছে, তবে এখানে। সাহেব বুকের ওপর আলতো চাপ দিল হাত দিয়ে। দিশাকে দেখাতে চাইল তার অদৃশ্য বুকের ক্ষতটা। দিশা স্থির হয়ে গেল কিছুক্ষণের জন্য। আঙুলের গতি থেমে গেল মাঝপথে।
তারপর আবার নীরবে ব্যান্ডেজ বেঁধে দিল, কোনো আবেগ প্রকাশ করলো না। এবার সাহেব ঠোঁট বাঁকিয়ে হালকা স্বরে বলল, তোমার কিন্তু এসব করার কোনো দরকার ছিল না। এত কিছু করাকে আমি কি ধরে নেব সুইট হার্ট? দিশা দীর্ঘশ্বাস ফেলে মৃদু গলায় উত্তর দিল, মানবতা ধরে নিন। সাহেব বিরক্ত হয়ে চকিত বেগে চাইল দিশার দিকে, খানিক রেগে গিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ সবই মানবতা, অন্যদের সাথে দেখেও সেই মানবতা, আমার সাথে তো একদমই নয়। অপ্রত্যাশিতভাবে দিশার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। হাসিটা ছিল চাপা, কিন্তু তাতে অদ্ভুত আলো ঝলসে উঠল তার ক্লান্ত মুখে। এই হাসির কারণ সাহেবের আচানক রাগ দেখে। এদিকে সাহেব হাঁ করে তাকিয়ে রইল দিশার দিকে। হাসি দেখে তার কাছে বিস্ময়ের ছাপ। সে কি সত্যি দেখছে দিশার হাসি? অবিশ্বাস্য, দিশা তার সামনে হেসেছে। সাহেব চোখ বড় বড় করে বলল, ও গড, তুমি হেসেছ? তুমি সত্যি হেসেছ সুইট হার্ট? দিশার গলায় বা শান্ত, প্রায় নিস্তেজ বলা চলে, বলল, আপনার সাথে দেখা হয়েছিল খুবই বাজে পরিস্থিতিতে, তখন আমার হাসার কোনো কারণ থাকার কথা নয়। তাহলে আপনার হাসতে দেখারও কথা নয়? অবাক হওয়ার কিছু নেই। সাহেব আবার কিছুটা ঝুঁকে আসে দিশার দিকে। দিশা তৎক্ষণাৎ পিছিয়ে যায়। সাহেব ওভাবেই দিশার মুখে ফু দেয়। দিশা চোখ বুঝে নেয়। সাহেব বলল, সে যে কারণে হাসে না কেন, হেসেছে তো ফেসেছ বেবি গার্ল। দিশা চোখ খুলে আচমকা ধাক্কা দিয়ে সাহেবকে সরিয়ে দেয়, আর সাহেব শব্দ করে হেসে ফেলে। আবারও কিছুক্ষণ নিস্তব্ধতা ঘিরে রইল ঘরটাতে। বাতাস থমকে গিয়েছে, শুধু ঘড়ির কাঁটার ক্ষীণ টিকটিক শব্দ শোনা যাচ্ছে। টেবিলের উপর রাখা বাতিটা আধো আলো ছড়াচ্ছে। হঠাৎ দিশার গলা ছিন্ন সুতার মতো নীরবতা ভেঙে দিল। দিশা কয়েক মুহূর্ত দ্বিধায় থেকে হঠাৎ সরাসরি প্রশ্ন ছেড়ে দিল, এবার বলুন, কেন সবার বিরুদ্ধে গেলেন আমার জন্য? আমাকে বাঁচিয়ে মহান হতে আমি নিজেকে বাঁচাতে জানি, আমার কারো। সাহেব হাত তুলে তাকে থামিয়ে দিল। ঠোঁটে উপহাস মেশানো হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, মুঝে পাতা হে তুমসে কিসি কি জরুরত নেই, तुम तो अकेले ही काफ़ी हो, अपने आप को संभालना जानता हो, হোয়াট এভার, এসবই তো বলতে। দিশা তবু থামল না। তার চোখ দুটি সরাসরি সাহেবের চোখে ঠেকল। কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা নিয়ে বলল, আপনি আসলে কি চাইছেন? সাহেব এক মুহূর্ত তাকে দেখল, তারপর ঠোঁটের কোণে টেনে আনলো সেই চেনা রহস্যময় হাসি। তোমায়। এই একটা শব্দ ঘরের বাতাস ভারী করে দিল। হঠাৎই নিস্তব্ধতা আরও ঘন হয়ে এলো। দিশা নির্বাক, তার চোখের পলক ফেলাও থেমে গেল। বুকের ভেতর এক অচেনা স্রোত বয়ে যাচ্ছে, অথচ মুখে কোনো শব্দ নেই। দিশা বলল, কতটা বিপজ্জনক কথা। সাহেব শার্টটা গায়ে চাপাতে চাপাতে হালকা হাসলো। উঠে গিয়ে বলল, বিপদটাই আমাকে সারা জীবন টানে সুইট হার্ট। আর তুম তো মেরে দিল কা এক টুকরো সুকুন হ্যাঁ। পরক্ষণে আবার নিজেকে তিরস্কার করে বলল, স্যার ভালো করে কাব্যিক কথা বলতে জানি না, সেম অন মি। দিশার ভেতরে ঝড় বইছে ঠিকই, কিন্তু সে তা মুখে প্রকাশ করল না, শুধু দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল সাহেবের দিকে। সাহেব শার্টের বোতাম লাগাতে লাগাতে দরজার দিকে এগোলো। দরজার হাতলে হাত রাখতেই দিশার কণ্ঠ কেঁপে উঠল। তবু তার ভেতরে অদ্ভুত দৃঢ়তা লুকিয়ে রইল। বলল, পৌঁছে একটা মেসেজ করে দেবেন। কয়েক সেকেন্ডের জন্য পা থামলেও সাহেব মাথা ঘুরিয়ে তাকালো না, শুধু মৃদু হেসে বলল, এটাও তোমার মানবতা, আই নো। আর দেরি না করে দরজা খুলে বেরিয়ে গেল সে। করিডোরে পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। দিশা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রইল তার দিকে, যতক্ষণ না তার চলে যাওয়া অবয়বটা অন্ধকারে হারিয়ে যায়। এবার বুকের ভেতরে অদ্ভুত এক শূন্যতা জমে উঠল। মনে হলো সাহেব চলে যায়নি, তার ভেতরের কোথাও জায়গা করে নিচ্ছে। এটা দিশা চায় না। বুকের গভীরে জমে থাকা শ্বাস বেরিয়ে এলো। দীর্ঘশ্বাস হয়ে বিছানায় ধীরে গা এলিয়ে দিল দিশা। মুখ বালিশে গুজে উপর হয়ে হাত পা ছড়িয়ে দিল। দু চোখের পাতায় ঘন অন্ধকার ভর করলো ও তলিয়ে গেল ঘুমের দেশে। রিভান হসপিটাল থেকে ফিরে এসেছে সাম্প্রতিক ক্লান্তি নিয়ে। শরীর মন সবই ঘড়িয়ে আছে নিত্য দিনের কাজের এক অবসাদে। তাই একেবারে ঘরে ঢুকে বাথরুমের দিকে এগোলো। দ্রুত গোসল করে শরীরের ক্লান্তি মুছে ফেলার চেষ্টা করলো। মাথা তোয়ালে দিয়ে মুছলো ধীরে ধীরে। এরপর ঘরে ফিরে এলো। চোখে পড়লো আরসির দিকে। সে বারান্দায় বসে আচার খাচ্ছে। আজ রাতে যখন রিভান রুমে এসেছিল, আরসি ঘরে ছিল না, হয়তো মাত্রই ঘরে এসেছে। এদিকে বিকেলে আরসিকে আচারের ব্যাগ নিয়ে রুহি ছুটে চলে গিয়েছিল।
আরসি বুঝল না ব্যাপারটা, আর এমনিতেও রুহির মতিগতি বুঝে না সে। এসব ভাবছিল নিজ মনে, আর আসার খাচ্ছিল। রিভান নিঃশব্দে বারান্দার দিকে গেল। আরসির পাশে বসতে মেয়েটি চমকে উঠল। রিভান বলল, ভয় পেয়েছ? আরসি চুপ করে মাথা নাড়ল না তো। রিভান হাত বাড়িয়ে আরসির কোমরে এক হাতে জড়িয়ে নিল, হতাশায় ভরা গলায় দৃঢ়ভাবে বলল, আমার ছেলেমেয়েদের আমি ডাক্তার বানাবো না। আরসি ভুরু কুঁচকে উঠল, প্রশ্নের দৃষ্টি নিয়ে বলল, কেন? এমন বললেন? কারণ ডাক্তার পেশাটা আমার ভালো লাগছে না, আর এমনটা আমি তোমার কাছে আসার পর থেকে অনুভব করছি আরসি। এক প্রকার কাতর সুরে বলল কথাটা রিভান। আরসি হেসে ফেলল রিভানের বাচ্চামি দেখে। রিভান বলল, হাসছো কেন? আপনাকে বাচ্চামিতে মানাচ্ছে না ডক্টর। দাদি তো বলেছে। তাহলে? রিভান ভুরু কুঁচকে বলল, কি বলেছে দাদি? আরসি আচার খেতে খেতে জবাব দিল, দাদি বলেছে বিয়ের পর নাকি এবারের সব ছেলে বউ পাগল হয়ে যায়। রিভান হালকা হেসে বলল, তা জানি না, আপাতত তোমাকে সময় দিতে না পারায় আমার ভালো লাগছে না। আরসি ধীরে পাশ থেকে জগ নিয়ে হাত ধুয়ে নিল। তারপর রিভানের পাশে বসে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি বলেছি আমার সময় লাগবে? আপনি এর আগেও এমন বলেছেন, এত ভাবছেন কেন? স্বাভাবিকভাবে নিন সব কিছু। রিভান আর কিছু বলল না। আরসির কোলে মাথা রেখে ডিভানে পা তুলে শুয়ে পড়ল। আরসি হালকা হাতে চুলগুলো টেনে দিচ্ছিল। আরসির আলতো হাতের মোলায়েম স্পর্শে অদ্ভুত শান্তি এলো রিভানের। আরসি দুই হাত দিয়ে রিভানের চুলে হাত বুলাচ্ছিল। এমন সময় রিভান আরসির হাত দুটো টেনে সামনে এনে দুটো চুমু খেলো। তারপর বলল, এবার বলো তোমার দোকানের খবর কি? বেচা কেনা কেমন চলছে? ভালোই চলছে। রিমার বিয়ে হয়ে যাওয়ায় শাহিনা সামলাচ্ছে সন্ধ্যার পর সব কিছু। তবে আরেকজন মেয়ে হলে কাজগুলো এগোতো, একজনের পক্ষে কষ্ট হয়ে যায় সব কিছু। রিভান হেসে বলল, ঠিক আছে, নিয়োগ দাও। আরসি মাথা নাড়ালো। তারপর হঠাৎ কিছু মনে পড়লো তার। বলল, উফ, ভুলে গেছিলাম, দেখুন তো, উঠুন একটু। রিভান উঠে বসলো। আরসি ছুটে ঘরে গিয়ে একটা গিফট বক্স নিয়ে এলো। রিভানের দিকে এগিয়ে দিয়ে বলল, দেখুন তো কেমন হয়েছে। রিভান বক্স খুলে দেখলো এক দারুণ ব্র্যান্ডেড ওয়াচ। রং আর ডিজাইন দুটোই চোখ ধাঁধানো। হেসে বলল, এসব কি পাগলামো আরসি? কেন, ভালো লাগেনি? লেগেছে, খুব ভালো লেগেছে। তাই এটা কি তোমার সেই গিফট? আরসি মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখন থেকে সবসময় পড়ে থাকবেন এটা। রিভান বলল, ওকে, পড়ে থাকবো। তাহলে সবসময় আমার বউকে মনে পড়বে। নাও হ্যাপি। আরসি হেসে মাথা নাড়ে। আরসির সাথে কথা বলার মুহূর্তে হঠাৎ রিভানের ফোনে রিংটোনের কম্পন ঘটল। কলটি জরুরি ছিল, একটি আর্জেন্ট সংযোগ। রিভান হালকা হেসে বলল, 1 মিনিট আরসি। এই বলে সে উঠে বারান্দার গ্রিলের দিকে এগোলো। আরসি ভাবলো বেশ জরুরি কল, তাই আরসি উঠে চলে যাওয়ার চেষ্টা করলো রুমে। কিন্তু রিভান দ্রুত হাত বাড়িয়ে তাকে টেনে নিজের দিকে ফিরিয়ে আনলো। গ্রিলের মাঝে চেপে ধরে এক হাতে কোমর জড়িয়ে ধরে অন্য হাতে ফোন। আরসি মুহূর্তের জন্য স্তব্ধ আর অবাক হয়ে তাকালো। রিভান কথা বলছিল ধীরে, তবে মুখটা আরসির গালের কাছে রেখে। কথা বলার সময় অবিরত ঠোঁট নড়াচড়া হচ্ছিল বিধায় আরসির গালে রিভানের ঠোঁটের স্পর্শ লাগছিল। আরসি চোখ বন্ধ করলো। হৃদয় তার বুকের ভেতর দ্রুত বিট করছিল। সে রিভানের শার্টের কোনা খামচে ধরেছিল। রিভানের আঙ্গুলে মৃদু স্পর্শ আর ঠোঁটের অদ্ভুত উষ্ণতা স্পর্শে কাঁপিয়ে দিছিল আরসির স্ত্রী সত্তাকে। মুহূর্তটা থেমে গেছে। বারান্দার নরম আলো, রিভানের কাছাকাছি থাকা এই আনন্দ সব মিলে আরসির হৃদয়টাকে আলতো করে শিহরণে ভরিয়ে দিল ভালোবাসাময় স্পর্শগুলো। ফোন কল শেষ হলে রিভান চোখে কোমলতা নিয়ে আরসির দিকে তাকালো। হাসি মেখে বলল, ঘুম পেয়েছে কি বউয়ের? আরসি কিছুক্ষণের জন্য চুপ, তারপর ধীরে মাথা নাড়ল আর একটা নরম হাসি মুখে ফুটে তুলিয়ে বলল। রিভান হেসে বলল, ঠিক আছে, তাহলে এবার আর কোনো অস্থিরতা নেই, শুধু বিশ্রাম চাই, যাওয়া যাক। আরসি আলতো হেসে বিছানার দিকে এগিয়ে গেল। সব গোছগাছ করে শুয়ে পড়ল, প্রস্তুতি নেওয়ার জন্য শুয়ে পড়ার। রিভান এসে গালে টুক করে কিস করে নিজের কাছে টেনে আনলো আরসিকে। তারপর পেছন থেকে আরসির ঘাড়ে মুখ গুজে নাক ঘষতে থাকলো। আরসি শিহরণে কেঁপে উঠল এবারও। এই স্পর্শগুলো নতুন নয়, কিন্তু প্রতিবার নতুন লাগে তার কাছে। হৃদয়টা অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। ঘরের নীরবতা, রাতে বাতাসের নরম ঠান্ডা হাওয়া আর তাদের স্পর্শ সব মিলে এক শান্ত আর অদ্ভুত অন্তর্নিহিত উষ্ণতা তৈরি করলো তাদের মাঝে। পরদিন সকালে সূর্যের
কোমল আলো ধীরে ধীরে ঘরের প্রতিটি কোণে ঢুকে পড়ছিল। আজ ছুটির দিন, তাই বাড়িটা একটু শান্ত স্বাভাবিক। অযথা ব্যস্ততার বাইরে মাহফুজা বেগম, সীমা আর ফারিয়া ফিরে এসেছে সকালে। তাদের সঙ্গে এসেছে লামিয়া আর তার মেয়ে সুইটি। লামিয়া সীমার বোন আর সুইটি লামিয়ার একমাত্র মেয়ে। সুইটি এসে সোফায় হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ করে ক্লান্তি ছাপিয়ে নিঃশ্বাস টেনে নেয়, যেন কিছু উদ্ধার করে এসেছে, অথচ তার ক্লান্তির কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। লামিয়ার সীমা স্বাভাবিক কথাবার্তা বলতে বলতে ভেতরের ঘরে ঢুকে যায়। নিচের কিচেনে আরসি কফি বানাচ্ছিল। রিভান সকাল সকাল কফি দেয়া তার দায়িত্ব। তবে হঠাৎ তার চোখে পড়ে গেল এমন এক দৃশ্য যা সে আগে দেখেনি। সোফায় বসে থাকা মেয়েটির শরীর হেলান দেয়া সোফায় পুরো শরীর ছেড়ে দিয়েছে। সুইটির পরনে ছিল হালকা রঙের হাঁটু পর্যন্ত আঁটো-সাঁটো স্কার্ট, যা হাঁটুর সমান দৈর্ঘ্যের। উপরের অংশে টপস টি শার্টের সঙ্গে পুরোপুরি মিশেছিল, যা কোমর ও বুকের ভাঁজগুলো স্পষ্ট ফুটিয়ে তুলেছে। টপসের কাপড় নরম কিন্তু আঁটো-সাঁটো, তাই প্রতিটি ভাঁজ সূক্ষ্মভাবে দেখা যাচ্ছিল। স্কার্টের নিচের অংশে ছিল সামান্য ফ্লেয়ার, যা বসার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ছিল। তার পরনের ড্রেসটি আরসির চোখে বেশ অস্বাভাবিক এবং তুলনামূলকভাবে অশালীন মনে হচ্ছে। রঙের বাছাই হালকা প্যাস্টেল, যা তার কোমল মুখমণ্ডলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু ৬৮ ফিটের কারণে পোশাকটি আভিজাত নয়, বরং অশালীন লাগছিল। অত্যাধিক মেকওভার করা আবরণকৃত মুখ আর ঘন ব্রাউন কালারের ঘাড় থেকে একটু বড় চুল নিঃসন্দেহে না চাইতো আরসি জোকার উপাধি দিয়ে দিল মেয়েটিকে। আরসি কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল এই নতুন নমুনার দিকে। এবারের ছেলেমেয়েরা স্বভাবগতভাবেই শালীন, তাই নতুন এই নমুনা তাকে কিছুটা বিস্মিত করল। তবে আর কিছু না ভেবে সে নিজের কাছে মন দিল। এই সময় সবাই ঘুম থেকে উঠে গেছে। রিহান আর কেয়া সিঁড়ি বেয়ে নিচে নামছে। নিচের রুম থেকে আসলো দিশা, অর্পি। তারা জানতো না আজ কেউ আসবে, তাই একটু অবাক হওয়ার স্বাভাবিক। দিশা অর্পি সরাসরি সুইটিকে দেখলো, পাত্তা দিল না, কারণ সুইটির অতিরিক্ত ঢং তাদের বিরক্ত লাগে। তাই তারা দুজনেই রান্নাঘরে চলে গেল আরসির কাছে। দিশা হঠাৎ আরসিকে পেছন থেকে জড়িয়ে ধরল। ভাবি, আমার জন্য এক কাপ কড়া কফি বানিয়ে দাও না। আরসি হেসে উত্তর দিল, আচ্ছা দিচ্ছি। অর্পি, তুমি কি কফি নেবে? অর্পি তখন কিচেনের এক পাশে পা ঝুলিয়ে বসেছিল, বলল, না কফি খাবো না ভাবি, আমাকে শুধু একটা ব্রেড দাও। আরসি বিনিময়ের সঙ্গে বলল, ঠিক আছে। বিনয়ের সঙ্গে দিশা একটা বিস্কুটের বয়াম নিয়ে অর্পির পাশে খেতে বসে হাসি দিয়ে বলল, এই নমুনা আজ এলো না কি রে? অর্পি রান্নাঘরের দরজা দিয়ে বেসমেন্টের সুইটের দিকে তাকে ফিস ফিস করে হেসে বলে, হ্যাঁ, আজ থেকে ডিসলাইন কেটে দিতে বলিস, এখন বিনা পয়সার মুভি দেখবে, দেখাবে এই নমুনা। এই কথাতে দুজনেই জোরে হেসে উঠল। আরসি একটু ঘুরে অর্পিকে জেলিতে মাখানো ব্রেড দিয়ে বলে, এই মেয়েটাকে ঠিক ছিলাম না তো। দিশা হাসতে হাসতে উত্তর দিল, ওর নাম সুইটি, বড় চাষির বোনের মেয়ে। আরসি খানিকক্ষণ ভাবল, তারপর বলল, ও আচ্ছা, কি অদ্ভুত। এই বলে সে আবার নিজের কাজে মন দিল। দিশা কফি হাতে আর অর্পি ব্রেড নিয়ে বেসমেন্টের সোফায় বসে পড়ল। আভাস ভরা সকালে ঘরটা প্রাণ পায়। সূর্য তখন হালকা আলো ছড়িয়ে দিচ্ছে, আর তারা দুজন একসাথে বসে মৃদু হাসি বিনিময় করছে। সুইটি তাদের দিকে তাকিয়ে নিকু কণ্ঠে সুর ধরে বলল, কেমন আছো তোমরা ডিয়ার? অর্পি মুখ স্বাভাবিক করে বলল, ভালো। কিন্তু দিশা চঞ্চল হাসি দিয়ে যোগ করলো, ভালোই ছিলাম, কিন্তু তোমাকে দেখার পর এই কথা বলার সঙ্গে সঙ্গে অর্পি হঠাৎ পা দিয়ে লাথি মেরে দিশাকে থামিয়ে দিল। সে জানে দিশা সত্যি বলতে বসলে আর থামবে না, তখন শুধু শুধু বিপাকে পড়বে তারা। সুইটি হালকা চুল নাড়িয়ে পেছনের দিকে ঠেলে দিয়ে মেকি ন্যাকামি করে বলল, আচ্ছা ঋতিক কোথায়? ওকে তো দেখছি না, যদি জানতো আমি এসেছি তাহলে তো আমাকে। সুইটির পুরো কথা শেষ করার আগেই দিশা মুখে হালকা হাসি দিয়ে বলল, লাথি মেরে ফেলে দিত। সুইটির চোখ বড় বড় করে বিস্মিত হয়ে বলল, হোয়াট? আরসি ফিস করে হেসে ফেলল। আসলে দিশার সাথে পারা যাবে না। সুইটি মেয়েকে রাগ দেখে রান্নাঘরে চলে গেল। সেখানে গিয়ে আরসিকে দেখলো। প্রথমে সুইটি শুনেছিল রিভান ভাইয়ার বিয়ে হয়েছে, তাই খানিক আন্দাজ করে বলল, তুমি নিশ্চয়ই ভাবি, রাইট? মানে রিভান ভাইয়ার বউ? আরসি শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ। সুইটি আবার মেকি ন্যাকামি করে বলল, ভাবি প্লিজ আর এক কাপ কফি বানিয়ে দেবে? আমি আসলে ঋতিবের জন্য নিয়ে যাব, তবে তুমি কিন্তু বলবে না যে কফি তুমি বানিয়েছ, এটা সিক্রেট আমাদের মধ্যে, বুঝেছ? আরসি কিছু না বলে শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম। এটা অতিরিক্ত ন্যাকা এবার স্পষ্ট। তারপর সে কফি বানিয়ে সুইটির হাতে দিল।
সুইটি হাসি মুখে চুল ও ড্রেস ঠিক করে নিল। তারপর হেলে দুলে ধীরে ধীরে ঋতিবের ঘরের দিকে এগিয়ে গেল। তার হালকা হেসে থাকা ঠোঁট, চোখে কৌতূহল সব মিলিয়ে ঘরের পরিবেশকে আরও মজাদার করে দিচ্ছিল। এদিকে দিশার অর্পি রিহানের কাছে গেল। অর্পি হঠাৎ তার হাত ধরে টেনে বলল, ভাইয়া চলো মুভি দেখব। শুরু হয়ে গেল বলে কে অবাক স্বরে বলল, সকাল সকাল মুভি? দিশা হেসে উত্তর দিল, আরে ভাবি এসো তো, এই মুভি যে সে মুভি নয়লা। রিহান প্রথমে না বুঝলেও সেটিকে দেখে সব পরিষ্কার হয়ে গেল। তাই হালকা হাসি দিয়ে দিশাদের সম্মতি বোঝালো। তারপর সে কেয়ার হাত ধরে বলল, চলো যান, লেটস হ্যাভ সাম ফান। কেয়া বুঝতে পারলো না কি হচ্ছে, কিন্তু কিছু করার ছিল না। রিহান ও দিশা তাকে এক প্রকার টেনে নিয়ে ঋতিবের রুমের দিকে গেল। পা মিলিয়ে সে তাদের সঙ্গে চলে যেতে লাগলো। তার ভেতরে হালকা আতঙ্ক আর উত্তেজনার মিশ্রণ। তার মনের মধ্যে ঘুরছিল যে কি হচ্ছে, কিসের মুভি দেখাবে এরা, আশ্চর্য সব কারবার এদের। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে।